স্লাইডটা দেখা যাচ্ছে ভাইয়া? হিমেল ভাইয়া স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ভিজিবল। ওকে। স্টার্ট। আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করছি, কথা বাড়াবো না। দেখো আজকে ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। তো বরাবরের মতো আমাদের ফার্স্ট পেপার থেকে কিছু প্যাসেজ আছে, কিন্তু আমরা ডিটেইলস খুব একটা আলোচনা করব না। আমরা তোমাদেরকে একটু হিন্ট দেওয়ার চেষ্টা করব যে প্যাসেজগুলো কিভাবে পড়বা এন্ড প্যাসেজগুলো মানে থেকে কি আউটপুট তোমরা নিতে পারবে সেটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। আর খেয়াল করে দেখো, দুটো নতুন টপিক আজকে আমরা শিখবো, একটা রিঅ্যারেঞ্জ এবং আরেকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তোমরা জানো যে রিটেন পার্টের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক ফার্স্ট পেপার থেকে এসে থাকে, রিঅ্যারেঞ্জ, কমপ্লিটিং স্টোরি। এখানে যেমন ফুল মার্কসও পাওয়া সম্ভব, তেমনি আবার একদম জিরো পাওয়াও খুবই পসিবল। তো এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আর খেয়াল করে দেখো, ট্রান্সফরমেশন থেকে আমরা গত দুটো ক্লাসে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অনেক আলোচনা করেছি। সো এরপরেও দেখা যাবে যে আজকে যদি তোমাদেরকে কোনো প্রশ্ন দেওয়া হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না যদি একটু আউট অফ দ্য বক্স প্রশ্ন দেওয়া হয়। এই জন্য আমরা আজকে ক্লাসে একদম শেষের দিকে পুরো বিষয়টাকে একটু রিভিউ করার চেষ্টা করব। আর দেখো আজকে একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং, পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ শিখবো আমরা। এটা দিয়ে ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে। প্রথমত, আজকের ক্লাস এমনও হতে পারে যে আজকের ক্লাসে একদম প্রথম জয়েন করেছো, আমাদের বিগত দুটো ক্লাস করনি, তাহলে সে আমাদের সবগুলো টপিক একদম পুরোপুরি বুঝবে না, এটাই স্বাভাবিক। তো দুটো ক্লাস যদি না করে থাকো, তাহলে পুরোনো ক্লাসে কোনো পড়া যদি মিস করে থাকো সেটা নিজ দায়িত্বে কমপ্লিট করে আসতে হবে। এছাড়া দুটো ক্লাস না করে আজকের ক্লাসে যদি সম্পূর্ণ টপিক তুমি শেষ করতে চাও বা বুঝতে চাও, সেটা একটু বোকামি হবে। আশা করছি এরকম এঙ্গেজমেন্ট করবা না, ভাই আমি লাস্ট দুইটা ক্লাস করিনি এজন্য বুঝছি না কিছু। এবং সেই সাথে যারা একটু এগিয়ে আছো, যারা সবকিছু পারো, তারাও দয়া করে এই ধরনের কোনো মন্তব্য করবে না যে ভাই এগুলো তো পারি, এগুলো তো পড়ানো হয়েছে, তারপরও কেন পড়াচ্ছেন। এই ধরনের কোনো প্রশ্ন বা কথা তোমরা বলবা না, কেননা এখানে সব রকম স্টুডেন্টই আছে। আমরা চেষ্টা করব যারা আমাদের গত দুটো ক্লাস করেছে এবং আজকের ক্লাসটি করছে, তারা যাতে এই টপিকে কোনো সমস্যা তাদের না থাকে সেই জন্য বিস্তারিত আলোচনা করতে। তো তোমাদের সহযোগিতা কাম্য, তোমরা যদি আমাদেরকে একটু কোঅপারেট করো তাহলে খুব সুন্দর একটা ক্লাস হবে আশা করছি। তাহলে চলো ক্লাসে চলে যাওয়া যাক। তাহলে কি দিয়ে শুরু করব? আমরা ট্রান্সফরমেশনের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ দিয়ে শুরু করব। আমরা ওই পার্টে চলে যাই, চলো। খেয়াল করে দেখো, আমরা হচ্ছে একটা সেন্টেন্সের তিনটে স্ট্রাকচার দিয়ে বোঝার চেষ্টা করব, চলো। খুবই ভালো মতো বুঝো, আমি ধীরে ধীরে বলবো, এরপরে যদি না বুঝতে পারো তাহলে আমি আবারও বুঝাই দিব দরকার হইলে। খেয়াল করে দেখো, সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়। আমি এটাকে আরো দুভাবে লিখতে পারি, খেয়াল করে দেখো। সোহেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়। আমি আরেকভাবে লিখতে পারি এটাকে, সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল বয়েজ। এখন খেয়াল করে দেখো যে তিনটা সেন্টেন্সের ভিতর পার্থক্যটা কোথায় মেইনলি। প্রথমত আমাদের তিনটা সেন্টেন্সের ভিতর একটু পার্থক্যটা আইডেন্টিফাই করতে হবে। তিনটেই সুপারলেটিভ সেন্টেন্স। আমরা তো বেসিক কথাগুলো জানি। যখন হচ্ছে দুইয়ের ভিতর তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় কম্পারেটিভ, আর যখন দুইয়ের বেশি কোনো ব্যক্তি বা বস্তুর ভেতরে তুলনা করা হয় তখন সেটাকে আমরা কি বলি? সুপারলেটিভ। কিন্তু সুপারলেটিভ সেন্টেন্সে এটা তিন রকমের স্ট্রাকচার হতে পারে। একটা ডিরেক্ট সুপারলেটিভ, যেখানে তুমি শুরুতে দা দেখতে পারবা, এরপরে সুপারলেটিভ ফর্ম দেখতে পারবা, এখানে আর কিছু থাকে না, এটাকে ডিরেক্ট সুপারলেটিভ ফর্ম। এবং আরেকটা আছে হচ্ছে ওয়ান অফ দা, এটাও কিন্তু সুপারলেটিভের আরেকটা ফর্ম, যেখানে তোমার সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ বসে। এবং ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্মের পরে অফ অল বসে। তাহলে তিনটা স্ট্রাকচার কি খেয়াল করো এখানে, একটা ইজ দ্য মোস্ট, একটা ওয়ান অফ দা, আরেকটা হচ্ছে অফ অল। তাহলে এই তিন রকমে আমাদের সুপারলেটিভ হতে পারে। তো তিনটার ভিতরে পার্থক্য কি খেয়াল করে দেখো। সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়, এটার মানে কি? সোহেলই এখানকার সবচেয়ে ব্রিলিয়ান্ট বয়, আর কারোর সাথে কিন্তু মানে সোহেলের সমকক্ষ কিন্তু কেউ নেই। কিন্তু দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, সোহেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়, এটার মানে দাঁড়াচ্ছে অনেকগুলো ব্রিলিয়ান্ট বয় থাকতে পারে, তার মধ্যে সোহেল একটা, তার মানে সোহেল কিন্তু একাই না এখানে। এবং তিন নম্বর সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সটা প্রায় কাছাকাছি, সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল বয়েজ, এটার অর্থ আর প্রথমটার অর্থ প্রায় কাছাকাছি। এখন তাহলে চেঞ্জ করার সময় আমরা কোনটাকে কিভাবে চেঞ্জ করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যখন আমাদের ডিরেক্ট সুপারলেটিভ থাকবে সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়, তখন আমরা নো আদারের নিয়ম দিয়ে করব।
ভালো করে খেয়াল করো, দেখো যখন আমরা পজিটিভ করতে যাচ্ছি তখন আমরা ডিরেক্ট সুপারলেটিভ যেটা আছে, যেখানে ওয়ান অফ নাই বা অফ অল নাই, সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় যেমন, এটা আমরা কি দিয়ে করব? নো আদার দিয়ে শুরু করব। এখন একটা জিনিস মাথায় একদম পার্মানেন্টলি গেঁথে নাও, সেটা হচ্ছে নো আদার এর পরে সবসময় সাবজেক্টের প্লুরাল সিঙ্গুলার ফর্ম বসে। বাবলা একটু ইন্টারাপ্ট করি, সোহেল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ। হ্যাঁ জি ভাই, ওকে, এখানে বয়েস, আচ্ছা এখানে Yes. খেয়াল করো। হ্যাঁ, তাহলে প্রথমত এই যে নো আদার এর পরে সবসময় সাবজেক্টের সিঙ্গুলার ফর্ম বসে, আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে? ভার্বেরও সিঙ্গুলার ফর্ম বসবে। তাহলে ভালো মতো খেয়াল করো, নো আদার বসা মানে নো আদার এর পরে বয়েস দেওয়া যাবে না, নো আদার এর পরে কি দিতে হবে? বয় দিতে হবে। এরপরে ইজ না আর দিব, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। তাহলে আমরা একটা নিয়ম জানলাম, যদি আমাদের ডিরেক্ট সুপারলেটিভ থাকে তাহলে সেটাকে পজিটিভ করার সময় নো আদার দিয়ে শুরু করব, আর নো আদার দিয়ে শুরু করা মানে সাবজেক্ট এবং ভার্ব দুটোই পজিটিভ হবে। আর এটাকে কম্পারেটিভ করব কিভাবে? কম্পারেটিভ করাটাও খুব সহজ। কম্পারেটিভ করার সময় আমাদের প্রথম ক্ষেত্রের জন্য আমরা দেন এনি আদার লিখতে হবে, দেন এনি আদার। এখন খেয়াল করো, দেন এনি আদার এর পরে সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব? এখানে দেয়াই আছে সিঙ্গুলার। তার মানে যখন আমরা ডিরেক্ট সুপারলেটিভ পাবো তখন সেটাকে পজিটিভ করি বা কম্পারেটিভ করি, এখানে আমাদের কিন্তু কোনো জায়গায় প্লুরাল আসছে না। যেমন খেয়াল করে দেখো, নো আদার বয় ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সোহেল, নো আদার বয় হয়েছে, ভার্ব প্লাস সাবজেক্ট দুটোই এখানে সিঙ্গুলার। তেমনি কম্পারেটিভে দেখো, সোহেল ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার বয়, এখানেও কিন্তু বয়েজ না হয়ে বয় হয়েছে। তার মানে কম্পারেটিভ এবং পজিটিভ দুটো জায়গায় সিঙ্গুলার বসবে। ২ নাম্বারটার ক্ষেত্রে দেখো, যখন ওয়ান অফ দা থাকে তখন পজিটিভটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? নো আদার এর পরিবর্তে কি বসছে? আমি একটু নিচে লিখছি, দেখো ভেরি ফিউ। অর্থাৎ সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ দা থাকে তাহলে সেটা পজিটিভ করতে গেলে প্রথমে ভেরি ফিউ লিখতে হয়, আর আমরা জানি ভেরি ফিউ লেখার পরে সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়। ভেরি ফিউ এর পরে সাবজেক্ট প্লুরাল হয়, আর সাবজেক্ট প্লুরাল হওয়া মানে কি? ভার্বও প্লুরাল হবে। তাইলে এখন খেয়াল করে দেখো এটার অ্যান্সার কি হবে তাইলে? সোহেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ, এইটার পজিটিভ হবে ভেরি ফিউ বয়েজ আর এস ব্রিলিয়ান্ট অ্যাজ সোহেল। আবারও বলছি ধীরে ধীরে খেয়াল করে দেখো, সুপারলেটিভে দেয়া আছে এখানে খেয়াল করো, সোহেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ, এইটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে দাঁড়াবে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সোহেল। পজিটিভ গেল। কম্পারেটিভ কি হবে? কম্পারেটিভ একটু ছোট্ট চেঞ্জ হবে, সেই চেঞ্জটা কোথায়? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তাইলে দুইটা জিনিস আমরা দেখলাম, যে দেখো ভেরি ফিউ এর পরে প্লুরাল হইলো, ভার্বও প্লুরাল হইলো, আর যখন কম্পারেটিভ করব তখন দেন মোস্ট আদারের পরে এখানে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এইখানেও প্লুরাল হবে। তাইলে আমরা হচ্ছে দুইটা জিনিসকে সাম আপ কিভাবে করতে পারি? যখন ডিরেক্ট দা দিয়ে শুরু হবে সুপারলেটিভ সেন্টেন্স তখন সেটাকে পজিটিভ কম্পারেটিভ করি না কেন? সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বসাবো। আর যখন আমরা ওয়ান অফ দ্য মোস্ট থাকবে তখন সেটাকে পজিটিভ করার সময়ও প্লুরাল সাবজেক্ট বসবে এবং কম্পারেটিভ করার সময়ও প্লুরাল হবে। তাইলে এটার পজিটিভটা আবারও বলছি, ভেরি ফিউ বয়েজ আর এস ব্রিলিয়ান্ট অ্যাজ সোহেল, আর কম্পারেটিভটা কি হবে? সোহেল ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার বয়েজ, সোহেল ইজ ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার বয়েজ। অ্যান্ড ফাইনালি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, লাস্টে পুরো ব্যাপারটা আরেকবার বুঝাই দিব। সোহেল ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল বয়েজ, এটার মানে কি দাঁড়াচ্ছে? এটাও কিন্তু অনেকটা প্রথমটার মতোই অর্থ প্রকাশ করছে। এটাকেও আমরা এভাবে পজিটিভ করতে পারি, নো আদার বয় ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সোহেল, দ্যাটস কারেক্ট। শুধুমাত্র কম্পারেটিভ করতে গেলে একটু চেঞ্জ করতে হবে, সেটা কোথায়? তুমি যখন কম্পারেটিভের পরে দেন লিখবা তখন দেন এনি আদার না লিখে দেন অল আদার লিখতে হবে, দেন অল আদার, তারপর প্লুরাল ফর্মে দিতে হবে দেন অল আদার বয়েজ। তাইলে এটার কম্পারেটিভ কি হবে? সোহেল ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল আদার বয়েজ। পজিটিভ যা আছে সেটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তিনটা ব্যাপারকে আবারও বলছি, সুপারলেটিভ তিন ভাবে হতে পারে, একটা মানে শুরুতে দা দিয়ে, বা ডিরেক্ট সুপারলেটিভ, একটা ওয়ান অফ দা এবং একটা অফ অল। যদি ডিরেক্ট সুপারলেটিভ থাকে তাহলে নো আদার দিয়ে করতে হবে, এবং কম্পারেটিভে দেন এনি আদার দিতে হবে। পজিটিভ কম্পারেটিভ দুটোই সিঙ্গুলার নাউন বা সাবজেক্ট ব্যবহৃত হবে। ওয়ান অফ দা থাকলে পজিটিভ করতে হবে ভেরি ফিউ দিয়ে, এবং কম্পারেটিভে যে লিখতে হবে মোস্ট আদার, এবং দুটো ক্ষেত্রেই প্লুরাল সাবজেক্ট বসবে। অ্যান্ড ফাইনালি অফ অল এর ক্ষেত্রে আমরা যখন কম্পারেটিভ করব তখন দেন অল আদার বয়েজ লিখতে হবে, অর্থাৎ প্লুরাল ফর্ম দিতে হবে। যদি এটা বুঝে থাকো একটু হ্যান্ড রেজ করো, না বুঝলে একটু চ্যাটে জানায় দাও, একটু দেখার চেষ্টা করছি। যদি বুঝে থাকো একটু সবাই হ্যান্ড রেজ করো কাইন্ডলি। অনেকে হ্যান্ড রেজ করেছো দেখতে পাচ্ছি। ওকে বাবলা, কোয়েশ্চেন, লটস অফ কোয়েশ্চেন্স, সেটা হচ্ছে জি নো আদার আর হচ্ছে ভেরি ফিউ। জি ভাই।
ক্লারিফিকেশনটা করছি এখানে যে নো আদারের পরে অলওয়েজ সিঙ্গুলার কেন হচ্ছে, কারণ নো, তুমি নো দিয়ে যাই করো, যত নেগেটিভ আছে সব কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয়। নোবডি ইজ হয়, নোবডি আর হয় না, নাথিং ইজ, নাথিং আর হয় না। ঠিক আছে, তো নো আদার এখানে, নো আদারের পরে কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। নো আদার বয়ের কারণে এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, নো আদার বয় ইজ ব্লা ব্লা ব্লা। এবার আসো ভেরি ফিউ। ট্যাগ কোশ্চেনের মধ্যে অনেকেই হয়তো পড়েছো, ফিউটা কাউন্টেবল নাউনের আগে বসে। হোয়াট ইজ কাউন্টেবল ইট ক্যান বি প্লুরাল। তো প্লুরাল যদি হয় তাহলে ভেরি ফিউর পরে কি হচ্ছে, প্লুরাল সাবজেক্ট হচ্ছে ভেরি ফিউ বয়েজ হচ্ছে, যেহেতু বয়েজটা হচ্ছে প্লুরাল তো তারপরে ভার্ব দিস ইজ অলসো প্লুরাল, তাহলে ভেরি ফিউ বয়েজ আর, এই হচ্ছে ব্যাপার। আর কেউ কেউ বলেছিল যে এনি আদারের পরে আসলে কি হবে, হ্যাঁ এনি আদার এটার পরেও প্লুরাল হবে। শুনে রাখো, এনি আদারের পরে কি অন্য, তো এনি আদার যখন হবে এটার পরেও এনি আদার বয়েজ প্লুরাল। আমি যদি বলি, দেখো তো সবাই শোনো বাক্যটা, সাকিব আল হাসান ইজ বেটার দেন এনি প্লেয়ার ইন হিজ টিম। বাক্যটা ঠিক আছে? ইয়েস, দিস ইজ কারেক্ট। এনি প্লেয়ার যখন বলবো, এনি প্লেয়ার কি হবে, হবে না, এনি প্লেয়ার বলাই যাবে না, কারণ এনি প্লেয়ার যখন বলবো বাংলাদেশ টিমে তো সাকিব আল হাসান নিজেও তো আছে, তখন এনি প্লেয়ার কখনো বলা যাবে না, বলতে হবে এনি আদার প্লেয়ার্স। ঠিক আছে, সাকিব আল হাসান ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন হিজ টিম, এনি আদার প্লেয়ার মনে থাকে যেন। ব্যাক টু বাবলা। আচ্ছা, আমরা দ্বিতীয়টায় চলে যাই। খেয়াল করে দেখো, আগের নিয়মটাই এখানে তোমরা যেটা শিখে এসেছো, যখন হচ্ছে তোমার মোস্ট আদার থাকবে তখন সেটাকে কি হয়ে যাবে, তখন সেটা ভেরিফিউ হয়ে যাবে পজিটিভের ক্ষেত্রে। আচ্ছা, আর সেটা সুপারলেটিভে করতে গেলে ওয়ান অফ দ্য বেসিস। তাহলে তিনটাকে সংক্ষেপে কি লেখা যায়? পজিটিভের ক্ষেত্রে যদি ভেরিফিউ দিয়ে শুরু হয় তাহলে নাউন প্লাস ভার্ব দুইটাই তোমার প্লুরাল হবে। কম্পারেটিভের ক্ষেত্রে সেখানে মোস্ট আদার বসবে, অ্যান্ড সুপারলেটিভের ক্ষেত্রে সেখানে ওয়ান অফ দ্য বসবে। বাস, কাহিনী শেষ। তাইলে তোমরা একটা সলভ করা ট্রাই করো তো। এখানে 2 নাম্বার যেটা আছে, ভেরি ফিউ এনিমালস আর এজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, এটাকে একটু কম্পারেটিভ করো তোমরা। Very few animals are as useful as the cow. এটার একটু অ্যান্সার করো সবাই। ভেরি ফিউ অ্যানিমালস আর এজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, এটা কম্পারেটিভ করো। ওকে, ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছো। অ্যান্সার হবে হচ্ছে কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমালস। কম্পারেটিভ করতে বলা হয়েছে, এখানে কি দিয়ে শুরু হয়েছে খেয়াল করো। শুরু হয়েছে কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে। তাহলে আমরা আর কিছু না জানলেও কি জানি, আমরা লাস্ট থেকে নিয়ে আসি। কাউ ইজ দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন, ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কি বসে? মোস্ট আদার। তারপরে কি হবে? সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? প্লুরাল হবে। এনিমালস। কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার এনিমালস। আই গেস পারবা, এগুলো সহজ। পরেরটায় চলে যাচ্ছি, খেয়াল করো। আচ্ছা, না, এখানে আরেকটা দেখো, এটা একটু সলভ করা ট্রাই করো তো। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস হবে, এটা টাইপিং ভুল আছে অনেক। আর এস, এটা গুড হবে, আর এস গুড এস। এখানে হি নাকি হিম? অ্যান্সার করো তো সবাই। 3 নাম্বারটা একটু অ্যান্সার করো। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস গুড এস হি। এখানে হি দেয়া আছে, এটা কি হি হবে? কি হবে একটু লেখো, হি হবে নাকি হিম হবে? দুই ভাগে ভাগ হয়ে গেছে জাতি, অনেকে লিখতেছে হিম, অনেকে লিখছে হি। আচ্ছা, চলো তাহলে কি হবে একটু জেনে নেওয়া যাক। আমরা এটা ক্লিন করে ফেলি। ব্যাপারটা এরকম, এখানে কি হবে একটা উদাহরণ দিয়ে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এখানে লিখি, এই এই জায়গাটা খেয়াল করো, ইউ আর বেটার দেন মি। আমরা নর্মালি এই ধরনের কথা সবার সাথে বলে থাকি, ইউ আর বেটার দেন মি, হ্যান ত্যান। আমাদের বিভিন্ন জায়গায় আমরা ওয়ার্ড এটা ইউজ করি। সো ইনফর্মাল এটা বললেও এটা গ্রামাটিক্যালি রং। কেননা খেয়াল করে দেখো, এখানে দুইটা পার্সনের ভিতর তুলনা করা হচ্ছে। তুমি দুইটা পার্সন হোক কিংবা দুইটা বস্তু হোক,
কিংবা যাই হোক না কেন, যখন দুজনের ভিতর তুলনা করবা তখন দুটো একই জাতীয় বস্তু হতে হবে বা একই স্ট্রাকচারের হতে হবে। যেমন একটা উদাহরণ আমরা সবসময় দিয়ে থাকি, মনে করো আমি যদি বলি যে আমার হাত তোমার চেয়ে খাটো, তাহলে কি তুলনাটা হলো? হয় নাই। আমি যদি এটা বলতাম যে আমার হাত তোমার হাতের চেয়ে খাটো বা লম্বা, তাইলে তুলনা হতো। কিন্তু এখানে কি হয়ে গেছে, মানে অপ্রতিসম হয়ে গেছে না? একটা সাইডে আমি বললাম আমার হাত, আর অন্যদিকে তুলনা করছি কার সাথে? তোমার সাথে। তো এক্ষেত্রেও ব্যাপারটা ওরকম, ইউ আর বেটার দ্যান মি। এখানে ইউ কোন ধরনের ফর্মে আছে? ইউ হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্মে আছে। আর এখানে মি কোন ফর্মে আছে? মি হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে। আমরা তো এগুলো চিনি, তাই না? কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। সো অবজেক্ট হিসেবে যেগুলো বসে সেগুলো অবজেক্টিভ ফর্ম বলে সেগুলোকে। আর হচ্ছে যেগুলো সাবজেক্ট হিসেবে বসে সেগুলোকে আমরা বলি সাবজেক্টিভ ফর্ম। তাহলে আই এর সাবজেক্টিভ ফর্ম কোনটা? মি এর সাবজেক্টিভ ফর্ম কোনটা? আমরা জানি আই। তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হবে? ইউ আর বেটার দেন আই। তাহলে গ্রামারের ভাষায় কিন্তু ইউ আর বেটার দেন মি এটা ভুল। কারেক্ট অ্যান্সার কি হবে? ইউ আর বেটার দেন আই। তাহলে এখানে চিন্তা করো, ভেরি ফিউ বয়েজ, এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? সাবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে, তাই না? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস গুড এস, এখানে কি হি হবে নাকি হিম হবে? আমরা জানি হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাইলে এখানে যদি সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়, তাহলে হিম বসবে না হি বসবে? অবশ্যই হিম বসবে না, হি বসবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটাই ঠিক, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস গুড এস হি। বোঝা গেছে? যদি বুঝে থাকো একটু হ্যান্ড রেইজ করো, তাহলে পরের টপিকে যাব। তাহলে আমরা একটা জিনিস বুঝছিলাম যে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা, অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা। সো বোঝার চেষ্টা করবা যে এখন আমাকে সাবজেক্টিভ ফর্ম দিতে হবে নাকি আমাকে অবজেক্টিভ ফর্ম দিতে হবে, তাহলেই অ্যান্সার করতে পারবা আই গেস। পরের টপিকে চলে যাই, খেয়াল করে দেখো। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, এ ধরনের সেন্টেন্স গুলো দুইয়ের ভিতর তুলনা বোঝায়। খেয়াল করে দেখো, আগে যে আমরা দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, ভেরি ফিউ সিটিজ আর এস বিজি এস ঢাকা, এখানে তুলনা কয়জনের ভিতর হচ্ছে তোমার আইডিয়া নেই। এটা কি 2+ হইতে পারে না? পারে। 10 জনের বেশি হইতে পারে না? পারে। আর আমরা কি জানি, দুইয়ের বেশি কোনো বস্তু বা ব্যক্তির ভিতর তুলনা হলে তার থেকে সুপারলেটিভ বলে এন্ড তার সুপারলেটিভ ফর্ম থাকতে পারে। আগেরটা দেখো, নো আদার বয়, এখানে তো দুইজনের কথা নাই, এখানে সোহেলের সাথে অনেকের তুলনা হচ্ছে। তাই আমরা এই দুইটা বাক্যের পজিটিভও পেয়েছি, কম্পারেটিভও পেয়েছি, সুপারলেটিভও পেয়েছি। কিন্তু খেয়াল করে দেখো এখানে তুলনা হচ্ছে কার কার? হি একজন ব্যক্তির সাথে, কার? ফক্সের তুলনা হচ্ছে, তাই না? সো এইটার ক্ষেত্রে কি কোনো থার্ড পার্সন আছে বা কোনো থার্ড পার্টির কেউ আছে যার সাথে এদের তুলনা করা যাবে? মানে এখানে তো আমি তুমি বা অন্য কেউ নাই বা অন্য কোনো প্রাণী নাই, তাহলে এখানে দুইজনের ভিতর তুলনা করা হচ্ছে। যখন তুমি দুইজনের ভিতর তুলনা করছো তখন সেটাকে তুমি পজিটিভও বানাইতে পারবা, কম্পারেটিভও বানাইতে পারবা, কিন্তু কোনোভাবেই সেটা সুপারলেটিভ ফর্ম দেওয়া সম্ভব না। কেননা দুইয়ের ভিতর তুলনা বোঝালে সর্বদা সেটা পজিটিভ বা কম্পারেটিভ আকারে প্রকাশ করা যায়, কোনোভাবেই সুপারলেটিভ আকারে প্রকাশ করা যায় না। তাই এখানে ক্রস দেওয়া হয়েছে যে এটা সুপারলেটিভ ফর্ম করা সম্ভব না। তাহলে আমরা দেখি এটা কিভাবে সলভ করতে হয়। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, সে একজন শিয়ালের মতোই ধরতো। এটাকে আমরা যখন কম্পারেটিভ করব, পরের সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসব, এরপরে ভার্ব বসাবো, একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসব, তারপরে হচ্ছে যে এইটার হচ্ছে তোমার কম্পারেটিভ ফর্ম বসাবো, তোমার যে অ্যাডজেক্টিভ যেটা আছে, এন্ড ফাইনালি হচ্ছে একটা দেন দিয়ে আবার ফার্স্ট যে সাবজেক্টটা সেটা বসাই দিব। খুবই ইজি। নিয়ম যখন বলি তখন শুনতে একটু কঠিন লাগে, বাট খেয়াল করে দেখো, প্রথম কথা তুমি হচ্ছে সাবজেক্ট দুইটাকে উল্টাই দিবা, এরপর একটা নেগেটিভ আকারে একটা কম্পারিজন নিয়ে আসবা। এখন কম্পারিজন কেমনে করে তুমি তো জানোই, যে স্মার্ট থাকলে স্মার্টার লিখবা, বিউটিফুল থাকলে লিখবা হচ্ছে মোর বিউটিফুল, এগুলো তো জানো, এগুলো নিয়ে তো আলোচনা করার কিছু নাই। জাস্ট সাবজেক্ট দুইটা চেঞ্জ করে দিতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে আর কি। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি? আ ফক্স ইজ নট, এখানে একটা আই বাদ গিয়েছে, তাইলে এটার অ্যান্সার হবে আ ফক্স ইজ নট ক্লেভারার দেন হি। দেখো এখানে কি দেন হিম লিখছে? হিম কিন্তু লেখে নাই, কি লিখছে? দেন হি। তাইলে অ্যান্সার হবে আ ফক্স ইজ নট ক্লেভারার দেন হি। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো আমাকে জানাতে হবে না, কাইন্ডলি তোমরা 1 নাম্বারটা একটু অ্যান্সার চ্যাটে জানাও তো। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এটা কি হতে পারে? হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এটা কি হতে পারে একটু জানাও আমাকে। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। অনেকে অ্যান্সার করছো, একটু দেখি অ্যান্সার গুলো। অনেকে ঠিক অ্যান্সার করছো, অনেকে ভুল এবং অনেকে অ্যাবসার্ড অ্যান্সার করতেছো। থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করে দেখো অ্যাবসার্ড অ্যান্সার কারা করতেছো, এখানে আই কোথা থেকে আসলো?
অনেকে লিখছো আই অ্যাম স্ট্রঙ্গার দেন হি। এগুলো আই কই থেকে আসলো ভাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সেন্টেন্সটা কি। সেন্টেন্সে ইউ আর হি আছে, আমরা কি জানি সাবজেক্ট দুটাকে ইন্টারচেঞ্জ করতে হবে তাই না? ইউটা প্রথমে চলে আসবে, তারপরে কি বলবে? ইউ এর পরে কোন ধরনের অক্সিলারি ভার্ব বসে? আর। নট। স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম কি? স্ট্রঙ্গার। ইউ আর নট স্ট্রঙ্গার দেন হি। বাস শেষ। খুব কি কঠিন? সহজ জিনিস না? তাহলে এটাও তো অনেকে ভুল করেছো। অনেকে হি দিয়ে শুরু করেছো, অনেকে আই দিয়ে শুরু করেছো। কেন? আমি উপরে কি বলেছি যে এইরকম দুইয়ের ভিতর তুলনা বুঝালে যখন সেটাকে কম্পারেটিভ করতে যাবা, জাস্ট তোমার সাবজেক্ট দুইটাকে চেঞ্জ করে দিবা, মানে একটার জায়গায় আরেকটাকে বসাবা, আর হচ্ছে নেগেটিভ একটা সেন্টেন্স বানাবা, তাইলেই হয়ে যাবে। ইউ আর নট স্ট্রঙ্গার দেন হি। এখন কি বোঝা গেছে? বুঝতে পারলে একটু হ্যান্ড রেইজ করো, তাহলে পরের টপিকে যাব। যদি বুঝে থাকো একটু হ্যান্ড রেইজ করো সবাই, পরের টপিকে যাবো তাইলে। ওকে, অলমোস্ট সবাই হ্যান্ড রেইজ করছো দেখছি। একজন লিখছো যে কি বলে নট লেসে হবে না। হ্যাঁ, নট লেসেও হবে, লেস দিয়েও করা যাবে। এটা 2 নাম্বারটা অ্যান্সার জানতে চাচ্ছ। 2 নাম্বারটা এই নিয়মের মধ্যে আসলে পড়ে না, আগে নিয়মই তোমাদেরকে করানো হয়েছে। 2 নাম্বারটা অ্যান্সারও বলে দিচ্ছি। 2 নাম্বারটা তো খুবই সহজ, পারার কথা। সাব্বির ইজ দ্য ক্লেভারেস্ট বয়। তাইলে এখানে এটা ডিরেক্ট সুপারলেটিভ নাকি ওয়ান অফ দ্য আছে নাকি অফ অল আছে? কোনোটাই নাই। তাইলে এটা কোন ফর্মে আছে? এটা আছে সুপারলেটিভ ফর্মে। এটাকে যদি আমি হচ্ছে এখন পজিটিভ করি তাইলে কি হবে? নো আদার বয় is as clever as সাব্বির। পজিটিভ হয়ে গেল, কারণ এটা ডিরেক্ট সুপারলেটিভে ছিল, এটাকে পজিটিভ করা খুবই ইজি। নো আদার বয় ইজ as clever as সাব্বির। এটাকে যদি আমি কম্পারেটিভ করি, কম্পারেটিভও তোমরা পারবা। সাব্বির ইজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ, ব্লা ব্লা ব্লা। এটাও ইজি, তোমরা পারবা। সো আই গেস এগুলো নিয়ে সমস্যা নেই। আমরা হচ্ছে এর পরেরটাতে চলে আসি। দেখো, এটাও কিন্তু আগেরটার নিয়মের মতো। ইউ আর নট অ্যাজ টল অ্যাজ সুমন। মানে জাস্ট আগেরটার উল্টা জিনিস। আগে যেটা করেছো তুমি নট দিয়ে, এটাকে সেখানে তোমার হচ্ছে পজিটিভ করে ফেলতে হবে, বাস কাহিনী শেষ। যেমন দেখো, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ সুমন, এটাকে প্রথমে নিয়ে আসো, এখানে নেগেটিভ আছে তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। সুমন ইজ টলার দেন ইউ। খুব কি কঠিন না? কঠিন না। আচ্ছা, তাহলে লাস্ট আরেকটা করো, জামিল ইজ ওয়াইজার দেন হাসান। এইটা করো, তাইলে আমরা এই টপিকটা শেষ করব। লাস্ট এটা সলভ করো, জামিল ইজ ওয়াইজার দেন হাসান, এটা একটু সলভ করো সবাই। এটার সুপারলেটিভ কেন হয় না এটা বলে দিও। জি ভাইয়া। এই তো অনেকেই পারছো, ভেরি গুড। আচ্ছা, প্রথম কথা সুপারলেটিভ কেন হয় না সেটা অলরেডি অ্যান্সার করেছি। তারপর অনেকে জানতে চাচ্ছ যে সুপারলেটিভ কেন হয় না, কেন ডট ডট দেওয়া আছে, আবারও অ্যান্সার করছি। দেখো, এখানে তুলনা করা হচ্ছে কার কার মধ্যে? জামিল আর হাসানের মধ্যে। এখানে কি রহিম, করিম, আমি, তুমি কেউ আছি? নাই, কেউ নাই। আর যখন দুইজনের ভিতরে তুলনা করা হচ্ছে, তখন সেটার পজিটিভ স্ট্রাকচার বানানো সম্ভব, সেটা কম্পারেটিভ বানানো সম্ভব, কিন্তু সুপারলেটিভ কোনো কিছুতেই বানানো সম্ভব না। কারণ সুপারলেটিভের জন্য অ্যাটলিস্ট 2+, মানে বস্তু বা ব্যক্তি দরকার যাদের ভিতর তুলনা করা সম্ভব। কিন্তু এখানে যেহেতু দুইজনের ভিতরই সীমাবদ্ধ, তাইলে এটা সুপারলেটিভ কিছুতেই করা সম্ভব না। তাহলে অনেকেই পারছো, তাহলে এটাকে জাস্ট উল্টে যাবে ব্যাপারটা, খেয়াল করে দেখো। হাসান ইজ নট ওয়াইজার দেন জামিল। বাস শেষ। খুবই সহজ। দুইয়ের ভিতর তুলনা বুঝাইছে, তুমি এটাকে যখন চেঞ্জ করবা তখন হচ্ছে দেখো। আচ্ছা, জামাল ইজ ওয়াইজার দেন, হ্যাঁ আচ্ছা, এটা ওয়াইজ আমি তো হচ্ছে কম্পারেটিভ করে ফেলছি, এটাকে সিম্পল করতে হবে। এটা তো তোমার কম্পারেটিভ দেওয়া আছে, এটাকে সিম্পল করতে হবে। হাসান ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ জামিল। ভালো করে খেয়াল করো। দেখো, প্রথম কথা আইডেন্টিফিকেশন চেনাটা কত দরকার, আমি নিজেও ভুল করে ফেললাম এখানে ছোট্ট করে, তাই না? এই জন্য প্রথম 2 ক্লাসে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফিকেশনে আমরা অনেক বেশি জোর দিয়েছিলাম। তো প্রথম কথা আমি দেখেই এখানে পজিটিভ করতে গেছি, কম্পারেটিভ করতে গেছি, কিন্তু প্রথমে তো আমার আইডেন্টিফাই করতে হবে এটা কোন ফর্মে আছে। তাইলে মনোযোগটা কত বেশি দরকার খেয়াল করো। জামিল ইজ ওয়াইজার দেন হাসান, এখানে কিন্তু অলরেডি তোমার কম্পারিজনটা আছে, দেন যেহেতু আছে, তার মানে এটা কোন ফর্মে আছে? কম্পারেটিভ। এটাকে কিসে চেঞ্জ করা সম্ভব? এটাকে সুপারলেটিভ বানানো সম্ভব? সুপারলেটিভ সম্ভব না। কি বানানো সম্ভব? পজিটিভ বানানো সম্ভব। পজিটিভ বানাতে গেলে আমরা আগের নিয়মই করব। হাসান ইজ নট, জাস্ট ওখানে দেন না দিয়ে অ্যাজ ওয়াইজ অ্যাজ দিয়ে দিব। হাসান ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ জামিল।
কথা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো একটু হ্যান্ড রেজ করো, পরের টপিকে চলে যাবো। তাহলে আমাদের আইডেন্টিফিকেশনটা প্রথমে করা খুব বেশি দরকার, না হলে এরকম ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, পরের টপিকে চলে যাই। আচ্ছা, লাস্ট পোল। আরেকটা। আচ্ছা আচ্ছা, ভাইয়া, হ্যাঁ, এইটা এটা শেষ করে শেষ করে পোলটা পোল। দেখো। ঠিক ঠিক আছে। খেয়াল করে দেখো, as soon as he got the news he left the place। এইটারও তোমার কম্পারেটিভ হওয়া সম্ভব, কিন্তু সুপারলেটিভ হওয়া সম্ভব না। কেননা কেননা দেখো, এখানে দুটো ঘটনার কথা বলছে এবং তুলনা হচ্ছে কিসের, দুটো ঘটনার যে সময়, দুটো ঘটনার যে টাইম ফ্রেম, সেটার ভিতরে তুলনা হচ্ছে কোনটা আগে ঘটেছে, মানে তার পৌঁছানোটা তার জায়গাটা ছেড়ে যাওয়া, নাকি হচ্ছে তার নিউজ পাওয়া। তাহলে এখানে তুলনা দেখো দুইটা ঘটনা, যেহেতু এখানে দুইটার বেশি ঘটনা নাই, তিনটা বা চারটা কোনো ঘটনা নাই, তার মানে এটার সুপারলেটিভ ফর্ম সম্ভব না। যেহেতু দুইটা ঘটনা, এটার পজিটিভ স্ট্রাকচার বানানো সম্ভব, কম্পারেটিভ বানানো সম্ভব। আর এটা তো আমরা আহ ইয়াতে কি বলে, ট্রান্সফরমেশনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও দেখে এসেছি, আবার রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এগুলো দেখেছি, যে অ্যাজ সুন অ্যাজ কে আমরা যখন হচ্ছে নেগেটিভ করতে চাই, তখন আমরা নো সুনার হেড দিয়ে করতে পারি। তাহলে দেখো, একসাথে দুইটা জিনিস হচ্ছে, তুমি অ্যাফিরমেটিভ থেকে একটা সেন্টেন্সকে নেগেটিভও করতে পারছো এবং সেই সাথে পজিটিভ থেকে কম্পারেটিভও করতে পারছো, কিন্তু সেন্টেন্সের মিনিং পরিবর্তিত হচ্ছে না। অর্থাৎ সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করেই তুমি একটা নিয়ম দিয়ে এটাকে অ্যাফিরমেটিভ থেকে নেগেটিভও করতে পারতেছো, পজিটিভ থেকে কম্পারেটিভও করতে পারতেছো। কিভাবে করতে হবে? খুবই সহজ। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাবা, মাঝখানে এই কমা উঠায়ে এখানে দেন বসাবা, আর কিচ্ছু না। জাস্ট অ্যাজ সুন অ্যাজ উঠাই দিয়ে নো সুনার হ্যাড বসাবা, মাঝখানে কমা উঠাই দিয়ে দেন বসাবা, আর মাঝখানে যে ভার্বটা আছে ওই ভার্বটাকে দেখবা যে ভার্বটা ঠিক আছে কিনা। এই তিনটা জিনিস খেয়াল রাখবা মাঝখানে, অ্যাজ সুন অ্যাজ উল্টায়ে নো সুনার হ্যাড, কমা উল্টায়ে দেন, আর ভার্বটার সামঞ্জস্য আছে কিনা। তাইলে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ হি লেফট দ্য প্লেস, এটার অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড হি গট দ্য নিউজ দেন হি লেফট দ্য প্লেস। তাহলে এটা একটু খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট ফিল বেটার, এটা একটু অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সারটা করার ট্রাই করো, তাহলে আমরা পরের টপিকে যেতে পারবো। দু একজন অ্যান্সার করে ফেলেছে অলরেডি, আমি একটু দেখতে চাই সবার অ্যান্সার। সম্পূর্ণটা লিখতে হবে ভাইয়া, শুধু নো সুনার হেড লিখে দিলে হবে না। এই তো বুদ্ধিমান একজন লিখে দিছো, যে 2 নাম্বারটা দেখেন ভাইয়া, হ্যাঁ 2 নম্বরে তো অ্যান্সার আছেই এটার। ভেরি গুড, খুব বুদ্ধি তোমাদের মাথায়, থ্যাংক ইউ। তাহলে দেখো 2 নাম্বারে যেটা আছে এটার অ্যান্সারই কিন্তু 2 নাম্বারে দেওয়া আছে। জাস্ট কি হয়েছে, নো সুনার হেড বসছে, অ্যাজ সুন অ্যাজ উল্টায়ে নো সুনার হেড দিছো, তারপর এখানে কেম ছিল, কি বলছি টেন্সের ভিতর মিল রাখা লাগবে বলছি না? এখানে যেহেতু হেড আছে তাহলে এখানে ভি3 ফর্ম বসবে অবশ্যই, কাম কেম কাম, তাহলে এখানে কাম হইছে, কমা উল্টায় দ্যাট দিছি, বাকিটা সেম। তাহলে তিনটা জিনিস, অ্যাজ সুন অ্যাজ কে উল্টায় নো সুনার হেড, কমাকে উল্টায় দ্যাট, আর হচ্ছে যে ভার্বটা আছে ওই ভার্বটা আসলে তোমার টেন্সের সাথে মিল আছে কিনা বা সাবজেক্টের সাথে এগ্রি করছে কিনা, এটা চেক করলে আমাদের হয়ে যাবে। কঠিন কিছু? আই গেস নট। তাইলে হচ্ছে তোমরা বুঝতে পারবা এতদূর পর্যন্ত, এটাই আশা করছি। এখন তোমাদের জন্য একটা পোল লঞ্চ করি, দেখি তোমাদের বেসিক কতটুকু ক্লিয়ার হয়েছে গত 3 ক্লাস করে। প্রথম পোল, সবাই মনোযোগ দাও। তোমাদের সময় শুরু হয়ে গিয়েছে, 1 মিনিট সময় দেওয়া হলো তোমাদেরকে। তো 400 জনের ভিতর তোমরা 300 জন ভুল করছো অ্যান্সার। তাইলে দেখো কি অবস্থা। সারাদিন যদি টেক্সটিং করতে থাকো, ওই যে মানে ক্লাস শুরু করার আগে থেকে, ভাইয়া এটা বুঝি নাই ওটা বুঝি নাই, তাহলে ক্লাস শুনবা কেমনে আর বেসিক ক্লিয়ার হবে কেমনে? এই জন্য বলি আগে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। সবাই তো দেখি আগে প্রশ্ন নিয়ে বসে থাকো, একটা কিছু পড়ানোর আগে ভাইয়া বুঝি দেয় আবার। এই দেখো অবস্থা। আর জি ভাইয়া আরেকটা যদি। কথা, আর জি আরেকটা ভাইয়া। কথা যে বোর্ড কনসেপ্ট আর বোর্ডের কথা আমার কন্টিনিউয়াসলি অনেকেই বলে আমি নাকি বেসিক পড়াই, কেন বোর্ডের ইয়ে পড়াই না? এখন বলো, যদি বলো যে বোর্ডের ইয়ে পড়াইতে, ওকে ফাইন, বোর্ডে কোনো বেসিক পড়াবো না, আমি কোনটা চাও? বাবলা এই ব্যাপারটা একটু বলতে সবাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমরা কিসের জন্য চেষ্টা করছি। তোমাদের মানে সবার যে আমাদের ক্লাস বা পড়ানোর স্টাইল ভালো লাগবে ব্যাপারটা এরকম না। সবারই আলাদা আলাদা কিছু নিজস্ব ফিলোসফি থাকে। অনেকে হয়তো এসএসসি তে প্লাস পাওয়াটাই জীবনের সর্বোচ্চ সাফল্য, তারপরে হয়তো অন্য কিছু নিয়ে চিন্তা করো না ভবিষ্যতে কি করবা না করবা, কিন্তু আমরা একটা লং টার্ম চিন্তা করি, যাতে আজ থেকে তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন কলেজ অ্যাডমিশন দিবা, ভালো কলেজে ভর্তি হতে চাবা, নটরডেম, হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ, তখন যাতে এই জিনিসগুলো তোমার বেসিকে কোনো ঘাটতি না থাকে। শুধু তাই না, আজ থেকে 3 বছর পর যখন তোমরা ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেলের জন্য হোক ইঞ্জিনিয়ারিং এর জন্য হোক, তোমরা জেনে থাকবা যে মেডিকেল, ইঞ্জিনিয়ার, ভার্সিটি সব জায়গায় কিন্তু ইংলিশ আসে।
তোমাদের 3 বছর 4 বছর সিনিয়র ভাইরাও কিন্তু ইংলিশ পড়তেছে, এই জিনিসগুলোই পড়তেছে, and এগুলোই পরীক্ষায় আসে। তো তখন যে তোমাদের ঘাটতি থাকুক বেস থেকে, সেটা আমরা কখনোই চাই না। কিন্তু তোমরা যদি বারবার বলো ভাইয়া আমাদের হচ্ছে সিলেবাসে পড়া শেষ করেন, সিলেবাসে পড়া শেষ করেন, এটা বললে তো হবে না। আমরা তো সিলেবাসের বাইরে কিছু পড়াচ্ছি না। আমরা কি সিলেবাসের বাইরে পড়াচ্ছি? সব কিন্তু আচ্ছা, যদি সিলেবাসের ওরা ভিতরে। ওরা চায়, বাবলা যদি ওরা চায়, জি। ওকে ফাইন, আমরা সিলেবাসে এগিয়ে পড়াবো। কোনো আচ্ছা, তোমরা একটা একটু কিছু জানাও তো বেসিক বলবো না, একটা কোনটা বেসিক চাও? আমি বলবো না। এখন কি কোনটা চাও চাও? আসলে? বেসিক চাও, বোর্ড বই কি চাও, নাকি বোথ চাও? একটু চ্যাটে জানাও তো, তাই তোমাদের উপর ডিপেন্ড করছে। মুখ্য জিনিস শিখছো না, হয়তো মোটা দাগে তুমি 10টা উদাহরণের ভিতর 8টা পারোই নিজে থেকে, কিন্তু আমরা যদি তোমাকে 10 পাওয়ার মতো গড়ে করে তুলতে পারি, যাতে তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক কোনো সমস্যাতে না হয়, তাহলে কি সেটা ভালো না? আমরা ওটাই চাই। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে জানিয়ে দিও, আমরা তাহলে আর এগুলো না পড়াই জাস্ট বোর্ডের বই তোমাদের প্যাসেজ মুখস্থ করাবো, আর কিছু করাবো না। বোর্ডে যেরকম আসে, যেরকম প্যাসেজ, তারপরে যে কি বলে টেস্ট পেপার থেকে এগুলো হয় না, এগুলো আমি জাস্ট সলভ করে দেবো, আর কিছু না। যেরকম চাও, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বাট অনেকেই এরকম কন্টিনিউয়াসলি এরকম বলে যে বোর্ডের আমি বোর্ডের ইয়ে পড়াই না, ওকে ফাইন, বোর্ডের যখন তোমাদের তো ইন্টারভিউ তোমাদের ইয়ে করবে। এনিওয়ে, এই যে দেখো অবস্থা, যে যে পোলটা আজকে লঞ্চ করা হয়েছিল, which of the following sentences is or are grammatically correct? তো অ্যান্সার হচ্ছে এখানে none of these, একটাও এখানে কারেক্ট না, সবগুলো এখানে ভুল। তো এটা অ্যানালাইসিস করি। প্রথম যে নাম্বার 1-এ অফের, বাবলা অফের উটা ক্যাপিটাল দিয়ে দাও। আচ্ছা, অফ দ্য টু হি ওয়াজ দ্য ওর্স্ট, সমস্যা হচ্ছে এখানে ওর্স্ট এর মধ্যে। দেখো অফ দ্য টু বলেছে তো দুজনের কথা, তাহলে সুপারলেটিভ তুমি কিভাবে ইউজ করো এখানে? তাহলে এখানে কম্পারেটিভ হবে WORSE, ওর্স হবে। ব্যাড, ওর্স, ওর্স্ট। মানুষ বলেছে দুজনের কথা, এই কারণে এক নাম্বারটা হচ্ছে না। সেকেন্ডটায় আসি। এটা খুবই সূক্ষ্ম জিনিস, এগুলো খেয়াল না করলে চোখের সামনে দিয়ে দেখবে এইগুলো চলে যাবে, চোখের সামনে দিয়ে এগুলো চলে যাবে। টেরি বাবা না কি করতেছো তুমি, হয়তো গোল্ডেন বাবা, হয়তো এ প্লাস পেয়ে যাবো, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার যে স্বপ্ন ইন ফিউচার যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, আরো অনেক বড় বড় জায়গাতে যাবে, ইন ফিউচার যারা দেশের বাইরে যাবে, এসএটি, জিআরই, জিমেট, এগুলো দেশের বাইরে যাবা, ওইসব জায়গাতে একদম ক্রিপল হয়ে যাবে। তখন ওই সময় আবার যে এখন যে ল্যাকিংস গুলো থাকবে, ওইগুলো তখন কি করবে, ওই সময় ইনভেস্ট করে আবার ওই সময় শিখতে হবে, তখন বুঝবে কেমন লাগে। এনিওয়ে, তো সেকেন্ড বাক্যটা দেখি, এটা খুব সূক্ষ্ম বাক্য ভুল। জেরিন ওয়াজ বর্ন ইন ঢাকা অন দা 29, না 29 th যুক্ত হবে। আর রিপিট 29th, আমি যখন ডেট এই ফরম্যাটে লিখবো 29th ডিসেম্বর 2012। তো তুমি যদি দা ইউজ না করো তাহলে 29 ডিসেম্বর ইউজ করতে পারতা। আর যেহেতু তুমি এখানে ডেফিনিট করে দিয়েছো, তাহলে দা 29th, এই ব্যাপারটা হচ্ছে দাটা একটা ডিটারমাইনার, তো তারপরে কি দেওয়া লাগে, তারপরে তোমার নিউমারাল অর্ডার দেওয়া লাগে, যেমন দা ফার্স্ট বয়, দা সেকেন্ড বয়, দা থার্ড বয়, এরকম কিছু। তো এখানে তারপরে 29, না 29th হবে। এটা ডেটের ফরম্যাটটা, এটা আমরা অনেকেই লিখতে ভুল করি, এগুলো খেয়াল করি না। চোখে সব সিভিতে দেখো, অনেক জায়গাতে এগুলো লেখো, সিভিতে যখন এগুলো লিখি বা অ্যাপ্লিকেশনে যখন লিখি, এটা একদম শুরুতে লিখি। তো শুরুর ব্যাপারটা যদি ভুল করি, তাহলে বুঝো তোমার সিভি বা অ্যাপ্লিকেশনে তুমি কই মার্ক পাবা যেরকম এক্সপেক্ট করতেছো। ওকে, নাম্বার 3, খুবই ভালো ভালো একটা বাক্য, ছোট্ট দেখো এগুলো, এই প্যাটার্নের একটা বাক্য তোমাদের টেক্সট বুকে আছে, ইএফটি ইংলিশ ফর টুডেতে। So a 95 feet long wire was torn by the northwester, northwester মানে কালবৈশাখী, কালবৈশাখী দ্বারা ছিঁড়ে গেছে আর কি। 95 ফিট লম্বা একটা তার। তো এখানে দেখো ওয়্যারটা হচ্ছে এখানে কি, ইটস এ নাউন। তো নাউনের লং, এটা একটা অ্যাডজেক্টিভ, ফিট এটা একটা অ্যাডজেক্টিভ, 95 সংখ্যা এটা একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল এটা একটা অ্যাডজেক্টিভ। সো অনেকগুলো এখানে অ্যাডজেক্টিভ আছে। যেহেতু অনেকগুলো অ্যাডজেক্টিভ, তুমি দেখো 95 এবং ফিটের মধ্যে একটা হাইফেন দেওয়া আছে। তো গ্রামারের ভাষায় এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তুমি যখন কোনো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ ইউজ করবে কোনো নাউনের আগে, তখন ইট অলওয়েজ বি প্লুরাল, সব সময় প্লুরাল না, এটা কখনোই প্লুরাল হবে না, ইট অলওয়েজ বি সিঙ্গুলার হবে এখানে। তাহলে এ 95 ফিট না ফুট হবে, FOOT, ফুট। আমি যদি বলি, একটু আমাকে জানাও তো, যদি বলি যে কত 80 বছর বয়স্ক একটা বৃদ্ধ, তাহলে কি বলবা? এ 80 ইয়ার ওল্ড নাকি ইয়ার্স ওল্ড, বলো তো, তুমি কি জানো কি হবে? এ 80 ইয়ার ওল্ড বয় নাকি ওল্ড ম্যান, নাকি 80 ইয়ার্স ওল্ড ম্যান, কি বলবো? আর্টিকেল থাকবে, এ 80 ইয়ার নাকি ইয়ার্স? অ্যান্সার হচ্ছে এ 80 ইয়ার, ইয়ার্স হবে না কিন্তু। আর 80 এবং ইয়ারের মাঝখানে একটা হাইফেন দেওয়া লাগবে। 80 বছর বয়স্ক বৃদ্ধ ব্যক্তি, ঠিক আছে? দেখো ম্যানের আগে ওল্ড, এটা একটা অ্যাডজেক্টিভ, ইয়ার, 80, এ সব এক একটা অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই কারণে কি হবে, ইয়ার হবে, ইয়ার্স হবে না। তো সেম বেসিকটাই এখানে কাজে লাগাইছে, 95 ফুট হবে, ফুট লং ওয়্যার। আচ্ছা, এই টাইপের একটা বাক্য তোমাদের বইতে ইংলিশ ফর টুডে পার্থপ্রতিম মজুমদার ওই টেক্সট বুকে এরকম একটা লাইন দেওয়া আছে। তো ওই লাইনটা আমরা হয়তো দেখছি চোখের সামনে, কিন্তু কেন এটা হয়েছে ওই লাইনটা, বা কেন ফুট
বা কেন ফিট হয় এটা আমি দেখি নাই বা বুঝি না, পড়ি না। তো ইন ফিউচার কিন্তু এগুলো কাজে লাগবে। তো দ্যাটস ওয়াই এখান থেকে বইটা নেওয়া। আরেকটা কথা, আমরা যে গ্রামার যে বাক্যগুলো নিতেছি মেক্সিমামই তোমাদের টেক্সট রিলেটেড। টেক্সট বুক থেকেই, টেক্সট বুককে কেন্দ্র করে এটা ইয়ে করা। আমরা এরকম না যে কোনো মঙ্গল গ্রহ থেকে এগুলো নিয়ে আসতেছি। নট লাইক দ্যাট। আমাদের টেক্সট বুককে ঘিরেই আমাদের এইগুলো ইয়ে করতেছি। মানে এন্ড অফ দ্য ডে টেক্সট বুকটা আমরা ওইভাবে পড়ি না এটাতে। ঠিক আছে তাহলে? তাহলে এটাতে এই কারণে অ্যান্সার হচ্ছে এখানে নান অফ দিস। আবার একটু রিক্যাপ করতেছি খুব কুইক। অফ দ্য টু হওয়ার কারণে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দেখো ওর্স হবে এখানে। তারপর নাম্বার 2 তে এখানে ডেটের যে ফরমেশনে ভুল আছে, দা আর্টিকেল দেওয়া আছে, তাহলে 29th হবে। কেন ডেফিনিট আর্টিকেলের পর আমরা কি ইউজ করি? আমরা এখানে নির্দিষ্ট কোনো কিছু সিকোয়েন্স বা অর্ডার বা নিউমারাল ইউজ করি আমরা। আর 3 নাম্বারটা যেটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যদি যুক্ত থাকে একটা নাউনের আগে অনেকগুলো, তখন সেটা হবে সিঙ্গুলার। তাহলে 95 ফুট হবে, ফুট লং ওয়্যার। ওকে, ব্যাক টু বাবলা। থ্যাংক ইউ ভাইয়া। দেখো এত সুন্দর করে বোঝানোর পরে কিন্তু আর কিছু বলার থাকে না, যে এই জিনিস এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তাহলে ভবিষ্যতে আর যাতে ভুল না যায় সেদিকে মাথায় রেখো। এখন আসি, আমরা তো হচ্ছে ডিগ্রি পড়লাম, আমাদের তো প্রতিদিনই কিছু প্যাসেজ থাকে তাই না? আচ্ছা, প্যাসেজে যাওয়ার আগে দেখো যে আমাদের লেকচারগুলো কিভাবে সাজানো হয়েছে। মানে তোমাদের কথা চিন্তা করি, যে দেখো আমরা কিন্তু খুব বেশি সময় নিলাম না পজিটিভ, সুপারলেটিভ আর কম্পারেটিভ পড়াতে, কেননা এগুলো খুব সহজ জিনিস, ক্লাস 6-7 থেকে পড়ে আসছো। তো এখানে বেশি কিছু পড়ানোর নেই, কিন্তু তারপরে অনেকে ভুলে যেয়ে থাকতে পারো, ওই জন্য একবার আমরা জাস্ট একটু চোখ বুলায় গেলাম। কিন্তু তোমার মনে হতে পারে ভাইয়া আমার পড়া কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। তো এই কমপ্লেন যাতে না করতে পারো, প্রত্যেকটার নিচে এক্সারসাইজ দেওয়া আছে বাসায় প্র্যাকটিস করার জন্য তোমাদের। আর এইখানে সবগুলো নিয়মের একটা সাম আপ বা সামারি দেওয়া আছে। তো তোমার যদি কোনো নিয়ম না মনে পড়ে, পুরো ওই যে বইয়ের ভাষায় কঠিন নিয়ম পড়তে হবে না, জাস্ট দেখবা পজিটিভে যদি নো আদার থাকে, কম্পারেটিভে তাহলে কি বসবে, সুপারলেটিভে কি বসবে, এরকম করে চোখ বুলায় যাবা, রুলগুলা দেখবা আর সলভ করবা। তো যতগুলো এরকম প্র্যাকটিস আজকে তোমাদেরকে দিব, এই স্লাইডে যে তোমরা পেয়ে যাবা, এই স্লাইডে যতগুলো এক্সাম্পল দেখতে পারবা সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। কোথাও যদি আটকে যাও নোট ডাউন করে রাখবা, নেক্সট ক্লাস শুরু করার আগে কিংবা ক্লাস শেষে অবশ্যই সেগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। তারপরও তোমাদের প্র্যাকটিসে যাতে কোনো সমস্যা না হয়। এখন খেয়াল করে দেখো, আমরা টেক্সট বুকে চলে আসি। টেক্সট বুকে আমরা টাইম নিব না, জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিব কিভাবে টেক্সট বইয়ের যে প্যাসেজগুলো সেটা তোমার মানে নিজের জন্য কাজে লাগাইতে পারো। দেখো এই একটা প্যাসেজ থেকে তোমার কতগুলো জায়গায় হেল্প হইতে পারে। ফার্স্ট অফ অল খেয়াল করো, টাইটেলটা দেখো, দ্য উইজার্ড অফ অ্যাপল। মানে কি? এটা অ্যাপল বলতে কি বোঝাচ্ছে? আমরা আইফোন ইউজ করি না, আইফোন যে কোম্পানির সেটা হচ্ছে অ্যাপল কোম্পানি। আর উইজার্ড শব্দের অর্থ জাদুকর, তাইলে বুঝাচ্ছে হচ্ছে অ্যাপল কোম্পানি যে জাদুকর তাকে নিয়ে। তাইলে দেখো টাইটেল কিভাবে লেখে, কি সুন্দর একটা টাইটেল দিছে, তুমি চিন্তা করতে পারতেছো? তো তোমার এরকম একটা স্টোরি কম্পিটিশন আসতে পারে না? মনে করো বিল গেটস কে নিয়ে লেখা আছে প্রথম 2 থেকে 3 লাইন, কিংবা মনে করো মার্ক জুকারবার্গ থেকে লেখা আছে। তুমি কিন্তু এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারো। তোমার কিন্তু স্টোরিতে টাইটেল দেওয়াতে 1 নাম্বার থাকে। কোনো টিচার যদি দয়ালু হয় তোমাকে 1 এর বেশি 1.5 বা 2ও দিতে পারে। তাইলে চিন্তা করে দেখো, মনে করো মার্ক জুকারবার্গে তুমি 2টা লাইন দেখতে পাচ্ছো, তাইলে তুমি কি সুন্দর টাইটেল দিতে পারবে একটা, দ্য উইজার্ড অফ ফেসবুক। মনে করো বিল গেটস কে নিয়ে একটা তোমার স্টোরি দেওয়া আছে, ওটা কমপ্লিট করতে হবে, তুমি এটা দেখে তুমি একটা টাইটেল দিতে পারো, দ্য উইজার্ড অফ মাইক্রোসফট। তাহলে দেখো টেক্সট বই পড়ে আমাদের লাভ কত, আমাদের স্টোরি সম্পর্কে আইডিয়া হচ্ছে, পাশাপাশি আমরা মিনিং শিখতেছি। দেখো উইজার্ড শব্দের অর্থ কি? জাদুকর। স্টিভেন পল জবস, মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস, ওয়াজ দ্য কো-ফাউন্ডার, অর্থাৎ সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা অফ অ্যাপল ইঙ্ক। এই যে ইঙ্ক শব্দটা দেখো, ইঙ্ক শব্দটা হচ্ছে ইনকর্পোরেশনের সংক্ষিপ্ত রূপ। ইনকর্পোরেশন, যখন কোনো ব্যবসায়িক কোম্পানি মানে লাইসেন্স বা নথিভুক্ত হয় তখন সেটাকে ইনকর্পোরেশন বলা হয়। আর ইঙ্কের পরে যে কমাটা দেখতে পারতেছো, এইটা বাই ডিফল্ট ইঙ্কের পরে বসে। তুমি যদি সেন্টেন্সের শুরুতে লেখো এভাবে, অ্যাপল ইঙ্ক ইজ আ লার্জ কোম্পানি, তাও কিন্তু ইঙ্কের পরে একটা এই ফুল স্টপ দিতে হয়। এটা বাই ডিফল্ট যখন তুমি সংক্ষিপ্ত করে আনছো তখন একটা ফুল স্টপ দিতে হয়। অ্যাপল ইঙ্ক, যেমনটা আমরা লিমিটেডের ক্ষেত্রে লিখি, ফর এক্সাম্পল হোসেইন লিমিটেড, হাসান লিমিটেড, এরকম অনেক কিছু আছে না? সো এরকম কোম্পানির নামের সংক্ষিপ্ত ফর্ম যখন লিখি, ইঙ্ক লিমিটেড প্রাইভেট, তারপরে একটা ফুল স্টপ দিতে হয়। যদি পাংচুয়েশন নিয়ে কোনদিন ক্লাস হয় তোমাদের, আরো ডিটেলস আলোচনা করবো সেখানে। তারপরে দেখো, হি ওয়াজ দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার শব্দের অর্থ কি? পায়োনিয়ার শব্দের অর্থ অগ্রদূত কিংবা পথিকৃৎ। মানে হচ্ছে যার হাত ধরে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা একটা কিছু অনেক দূর এগিয়ে যায় তাকে পায়োনিয়ার বলা হয়। অগ্রদূত বলতে পারো, পথিকৃৎ বলতে পারো, আরো মিনিং থাকতে পারে, কিন্তু ব্যাপারটা তো বুঝছো। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন, মানে তিনি অগ্রদূত ছিলেন কিসের? পার্সোনাল কম্পিউটার বা পিসি যে রেভলিউশন। রেভলিউশন মানে কি? বিপ্লব।
বিপ্লবের ইংলিশ কি বলতে পারি আমরা? রেভলিউশন। হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার ইন ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স। এখানে দেখো আরেকটা শব্দ এসেছে কনজিউমার। কনজিউমার শব্দের অর্থ কি? ভোক্তা। কনজিউমার আর কাস্টমার প্রায় কাছাকাছি শব্দ, কিন্তু পার্থক্য আছে। কাস্টমার মানে সরাসরি তুমি ব্যবসায়িক কোনো পণ্য সেটা তুমি কিনেছো বা ব্যবহার করছো, তখন তোমাকে কাস্টমার বলা হবে। আর যখন তুমি কোনো সেবা ভোগ করবা, সেই সেবার ভিতরে যেকোনো বস্তু হতে পারে, যেকোনো কিছু হতে পারে, চিকিৎসা হইতে পারে, তোমার শিক্ষা হইতে পারে, তোমার যেকোনো বেসিক নিড হইতে পারে, তখন তোমার সেটাকে কনজিউমিং বলা যেতে পারে। আচ্ছা, এখন দেখো দিস বিকাম পসিবল থ্রু মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. দেখো কত সুন্দর ওয়ার্ডের ইউজ করে এরা। আমরা যদি এরকম শিখতে পারি আমাদের টেক্সট বই থেকে, ক্ষতিটা কোথায়? দেখো এটার মিনিং কি দাঁড়াচ্ছে যে ওখানে বোর্ড অফ ডিরেক্টর যারা ছিল তাদের সাথে কোনো একটা কারণে মন মালিন্য হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল এবং কোনো একটা দ্বন্দ্ব হয়েছিল, কনফ্লিক্ট হয়েছিল, যার কারণে স্টিভ জবস সেই কোম্পানিটা ছেড়ে দেয়। এটাকে কি লিখছে? আফটার লজিং আ পাওয়ার ব্যাটেল। তাহলে ওয়ার্ডের ইউজিং গুলা দেখো কি সুন্দর করে ওয়ার্ডের ইউজেস আছে তোমাদের বই। তাইলে শেখার জন্য কি বাইরে থেকে স্পোকেন ইংলিশে বই কেনা লাগে? তোমাদের বই তো মোর দ্যান ইনাফ। এখান থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস হবে, তোমাদের স্পোকেন ইংলিশে প্র্যাকটিস হবে, সবকিছুই হবে। তারপর দেখো he then founded Next, a computer platform development company specializing in higher education and business market. On the other hand, Apple failed to bring up any new operating system during Jobs' absence. Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. এখানে দেখো interim শব্দটা আছে। interim শব্দের অর্থ কি? অন্তর্বর্তীকালীন। মানে কি দুটো সময়ের মাঝামাঝি যে সময়। ফর এক্সাম্পল তুমি টেস্ট পরীক্ষা দিছো তাই না? সামনে এসএসসি পরীক্ষা। এখন যে সময়টা চলতেছে সেই সময়টাকে বলতে পারো ইন্টারিম পিরিয়ড বা অন্তর্বর্তীকালীন সময়, দুটো সময়ের মাঝামাঝি। আচ্ছা, বাই 1998 জবস ব্রট ব্যাক অ্যাপল টু প্রফিটেবিলিটি। এটার মানে হচ্ছে পুনরায় হচ্ছে আবার লাভ করা শুরু করে দিচ্ছে কে? অ্যাপল কোম্পানি। ফ্রম দ্য ভার্জ। ভার্জ শব্দের অর্থ কি? কিনারা, অর্থাৎ কোনো কিছুর প্রান্ত বা এজ, এটাকে বলা হয় ভার্জ। আর ব্যাংক্রাপসি মানে কি? দেউলিয়া হয়ে যাওয়া। দেউলিয়া মানে কি? মনে করো তুমি একটা ব্যাংক থেকে 10,000 টাকা নিছো, তুমি একটা ছোটখাটো বিজনেস করবা, কিন্তু তুমি পুরো একটা লস খাইছো, কোনো টাকা আর ব্যাক দিতে পারতেছো না, তখন ওই অবস্থাটাকে বলা হয় দেউলিয়া হয়ে যাওয়া। ইংলিশে এটাকে বলা হয় ব্যাংক্রাপসি। দেখো হি সুপারভাইজড মানে তত্ত্বাবধায়ন করা দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটিউন্স, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড। দিস ডিভাইসেস আর সো সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি দ্যাট ইভেন আ চাইল্ড ক্যান অপারেট দেম। দেখো একটা লেসন তার দুইটা প্যারা পড়লাম, কিন্তু মাত্র আমরা কত কিছু দেখতে পারলাম, কতগুলো ওয়ার্ড, কতগুলো শব্দের ব্যবহার, টাইটেল থেকে শুরু করে সেন্টেন্স স্ট্রাকচার, কত কিছু। সো এভাবে একটু বাসায় মনোযোগ দিয়ে পড়লেও কিন্তু তোমাদের অনেক কিছু হয়ে যায়। আচ্ছা, পরের পেজে চলে যাই। এখান থেকে আর কিছু দেখাবো না তোমাদের, তোমরা বাসায় এগুলো পড়বা। কোনো শব্দের মিনিং যদি জানতে হয় ডিকশনারি ঘাটবা, মিনিং বের করার চেষ্টা করবা। যদি তাও না পারো নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবা। আবার এখান থেকেই হচ্ছে দেখার চেষ্টা করবা, এখান থেকে কোনো সেন্টেন্স বের করবা, ওটা আইডেন্টিফাই করবা, এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এরপর এটাকে চেঞ্জ করার চেষ্টা করবা। তাইলে কিন্তু প্র্যাকটিসের জন্য এক্সাম্পলের অভাব পড়বে না। তোমরা অনেকেই বলো ভাই আরো এক্সাম্পল দেন, আরো এক্সাম্পল দেন। এক্সাম্পল একটা বই তো তোমাদের সামনে ভরা, এখানে প্রত্যেকটা সেন্টেন্সেরই তো একটা স্ট্রাকচার আছে, হয় সেটা সিম্পল, কমপ্লেক্স, না হয় কম্পাউন্ড। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি চেঞ্জ করার চেষ্টা করো না কেন? দেখো কয়টা পারো। একসময় দেখবা তোমার কাছে আর কিছুই কঠিন মনে হচ্ছে না, সবকিছু সহজ মনে হচ্ছে, কিন্তু এটার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। চলো পরের পেজে চলে যাই। আচ্ছা, এগুলো ওই প্যাসেজে, এগুলো তোমরা বাসায় পড়ে নিও। এই একটা টপিক নিয়ে আলোচনা করব কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবার তোমাদের এসএসসির জন্য। কারণ বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, এটা যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে হেরিটেজ থেকে। খেয়াল করে দেখো হেরিটেজ শব্দের অর্থ কি? হেরিটেজ ঐতিহ্য। Heritage is what we inherit from the past, live with them in the present, and then pass on to our children or future generation. Our unique source of life and inspiration is our cultural and natural heritage. When we speak of world heritage, it indicates places and sites that we got from the past and pass on to the future generation of the entire world. আচ্ছা বুঝলাম, এখানে তো কঠিন কিছু নাই। The Shad Gambuz Mosque in Bagherhat is such a heritage, it became a UNESCO World Heritage Site in 1985. এখন আমাকে ছোট্ট করে বলো তো ইউনেস্কো কি দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে শুরু হয়েছে, এখানে এ কেন বসছে? ভুল দিছে না এখানে? সবাই একটু জানাও তো, ইউনেস্কো তো ইউ দিয়ে শুরু হয়েছে, এখানে তো এন দেওয়ার কথা ছিল। ভেরি গুড, একজন লিখেছো হচ্ছে ঠিক আছে, ইটস কারেক্ট। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা জানো, দেখেছো
এই ছোট ছোট জিনিসগুলো কাজে লাগে, কিন্তু হুট করে লিখতে যাও দেখবা তুমি অ্যান লিখে ফেলছো। তার মানে তোমরা মোটামুটি সবাই জানো যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইছে তাই। তাইলে এটার উচ্চারণটা তো জানা দরকার। কেউ যদি উচ্চারণ না জানে তাহলে এটাকে কি পড়বে? আনেস্কো তো পড়তে পারে, তাই না? এটা আমব্রেলার মতো কেউ যদি আনেস্কো পড়ে তাতে সমস্যা কোথায়? তাইলে তোমরা অনেক লাকি যে তোমরা এটা জানো এটার উচ্চারণ ইউনেস্কো। সো অনেক কিছু এখানে একটার সাথে আরেকটা বিষয় ইন্টারলিঙ্কড। তাহলে দেখো ইট বিকাম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। ইউনেস্কো কি? ইউএন অ্যাফিলিয়েটেড একটা অর্গানাইজেশন যার কাজ হচ্ছে পৃথিবীর সংস্কৃতি এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখা। তার মানে কি আমাদের ৬০ গম্বুজ মসজিদ শুধুমাত্র আমাদেরই একটা ঐতিহ্য না, বরং পুরো পৃথিবীর জন্য এটা একটা গর্ব, পৃথিবীর জন্য একটা ঐতিহ্য। দেখি এরপরে কি আছে। অরিজিনালি দ্য হিস্টোরি মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। দেখো সূক্ষ্ম বিষয় কোথায় লুকায় থাকে। এই প্যাসেজটা দিবে, তারপর তোমার কোয়েশ্চেন অ্যান্সার করবে হুইচ ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। তোমরা লিখে দিবা ৬০ গম্বুজ মসজিদ ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, লিখে দিতেই পারো, কারণ এখানে মস্ক সিটি লেখা আছে। তো তোমার চোখে যদি মস্ক পড়ে তুমি লিখে দিতেই পারো যে ৬০ গম্বুজ মসজিদ ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ এখানে বলা আছে মস্ক সিটি, তার মানে মসজিদের যে শহরটা তাকে বলা হতো আগে খলিফাতাবাদ। তার মানে বাগেরহাটের পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। এই সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। তোমার কোয়েশ্চেন অ্যান্সারের প্রশ্ন আসতে পারে এখানে যে হুইচ ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, দ্য অ্যান্সার উইল বি বাগেরহাট ওয়াজ নোন অ্যাজ আ খলিফাতাবাদ, কারণ এখানে বলা আছে দ্য মস্ক সিটি। এরপরে দেখো ইট ইজ সিচুয়েটেড এট দ্য আউটস্কার্ট অফ বাগেরহাট টাউন নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস। বুঝছি আমরা কি বলা আছে। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। ইট ওয়াজ ফাউন্ডেড বাই আ তুর্কিশ জেনারেল সেন্ট ওয়ারিওয়ার উলুগ খান জাহান ইন দ্য 15th সেঞ্চুরি। আচ্ছা এই সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ ফাউন্ড বাই তুর্কিশ জেনারেল আর সেন্ট ওয়ারিওর উলুগ খান ইন দ্য 15th সেঞ্চুরি। এই সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বলো তো? একটু অ্যান্সার করো। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল, মানে তুরস্কের একজন জেনারেল, আর সেইন্ট ওয়ারিয়র মানে একজন সাধু ছিলেন, উলুগ খান জাহান 15 শতকে। এটা কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? ভেরি গুড, ভেরি গুড। একজন আবার কমপ্লেক্স লিখেছো দেখো, এখনো একজন কমপ্লেক্স লিখেছো, তাইলে কি বলবো তোমাদেরকে আর? তোমরা বাকিরাই চিন্তা করো তাইলে। ইট ওয়াজ ফাউন্ডেড, দেখো এখানে ভার্ব কয়টা খেয়াল করে দেখো। এই যে ওয়াজ, এটা কোন ধরনের ভার্ব? অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব সবসময় ফাইনাইট ভার্ব হয়। আর কোনো ভার্ব আছে? আমি তো আর কোনো ভার্ব দেখি না এখানে, আর কোনো ফাইনাইট ভার্ব নাই, তাইলে এখানে কি হবে? এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা যখন কমপ্লেক্স করতে যাবা তুমি তখন এইভাবে লিখতে পারো, ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল হু ওয়াজ দ্য সেইন্ট ওয়ারিভার টার্কিশ জেনারেল খানজাহান আলী। এভাবে লিখতে পারো, ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল সেন্ট ওয়ারিভার হুজ নেম ওয়াজ উলুগ খান জাহান ইন দ্য 15th সেঞ্চুরি। এরকম করে দিতে পারো। এটা কয়েকভাবে করা যায়। তুমি চাইলে সেইন্ট ওয়ারিভার এটাকে ভেঙেও করতে পারো, তুমি চাইলে উলুগ খান জাহান এটাকে ভেঙেও করতে পারো। সো দুইভাবে এটাকে করা সম্ভব। এরপরে খেয়াল করে দেখো, দ্য ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? অবকাঠামোগত। The infrastructure of the city reveals, reveals মানে কি? উন্মোচন করে দেওয়া, খুলে দেওয়া, reveals শব্দের অর্থ। Significant technical skills in many mosques as well as the early Islamic monuments. Monuments শব্দের অর্থ কি? স্তম্ভ বা নিদর্শন। বেকড ব্রিক্স, এখানে বেকড কোন অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করে দেখো, মানে পোড়া ইট বোঝাচ্ছে। আমরা নরমালি জানি বেক মানে হচ্ছে কোনো কিছু রান্না করা, ওভেনে বেক করা, কিন্তু এখানে বেকড ব্রিক মানে কি? কোনো কিছু পোড়ানো। তার মানে বেকড ব্রিক্স মানে পোড়া ইট দিয়ে এটা কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে। And therefore the planning of the city is distinctly dominated by the Islamic architecture, and the decorations are a combination of Mughal and Turkish architecture. Easy জিনিস। আচ্ছা এখন এখানে কিছু আরো কঠিন ওয়ার্ড আছে, একটু খেয়াল করো। রিজার্ভয়ার্স, রিজার্ভয়ার্স মানে কি? জলাধার, বা যেখানে পানি থাকে, কোনো কূপ হইতে পারে, নলকূপ হইতে পারে, যে কোনো কিছু। তারপরে আর কোনো আছে কিছু? আমি একটু দ্রুত দেখে যাই, এখানে বেশি সময় নিব না তোমাদের। এখানে দেখো ভেন্টিলেশন, ভেন্টিলেশন শব্দ অর্থ হচ্ছে বায়ু চলাচলের ব্যবস্থা করা, বায়ু নির্গমনের ব্যবস্থাকে ভেন্টিলেশন বলা হয়, প্রসেসটাকে। তারপরে দেখো আর কিছু আছে কিনা এখান থেকে। টেরাকোটা মানে জানো যে পোড়ামাটির যে শিল্পকর্ম সেটাকে টেরাকোটা বলা হয়। আচ্ছা আর কিছু থাকলে তোমরা একটু দেখে নিও। এন্ড ফাইনালি এটাতে একটু আলোচনা করি, তারপর আমরা প্যাসেজটা শেষ করব। পাহাড়পুর ইজ অ্যান আর্কিওলজিক্যাল, আর্কিওলজিক্যাল মানে কি? আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব, আর আর্কিওলজিক্যাল মানে হচ্ছে প্রত্নতত্ত্ব বিষয়ক, মানে যাদের কাজ হচ্ছে পুরনো জিনিস নিয়ে, পুরনো স্থাপনা নিয়ে, পুরনো সভ্যতা নিয়ে গবেষণা করা, তাদেরকে বলা হয় হচ্ছে আর্কিওলজিস্ট। আর এই বিষয়টাকে বলা হয় আর্কিওলজি, আর এই বিষয় রিলেটেড কোনো বস্তুকে বলা হয় আর্কিওলজিক্যাল। আচ্ছা তারপরে দেখো এসক্যাভেটেড, এসক্যাভেটেড এর নাউন ফর্ম কি একটু আমাকে জানাও তো।
এক্সক্যাভেটেড, এটা তো হচ্ছে ভার্বের মতো আছে, তুমি এটার নাউন ফর্ম কি হবে সেটা একটু দেখাও। এক্সক্যাভেটেড শব্দের অর্থ হচ্ছে খনন করা, এটার নাউন ফর্ম কি? ভেরি গুড, তার মানে এক্সক্যাভেশন শব্দের অর্থ হচ্ছে খনন করা। আচ্ছা, তাইলে এখান থেকে তোমরা পারবা, আর কিছু পড়ানোর নাই। আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিলাম, প্রথম ক্লাসেও মনে হয় বলেছিলাম তোমাদেরকে, প্রথম বা দ্বিতীয় ক্লাসে। সো বাসায় তোমরা একটু নিজেরা এভাবে একটু পড়াটা চালায় যাবা, ঠিক আছে, যাতে তোমাদের হচ্ছে রিটেন নিয়ে কোনো সমস্যা না হয়। এখানে স্ট্যাচু অফ লিবার্টি, আমরা জানি স্ট্যাচু অফ লিবার্টি ইউএস থেকে ফ্রান্স গিফট করেছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র 100তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছিল। ওই বছর ফ্রান্সের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার স্বরূপ এই দ্য স্ট্যাচু অফ লিবার্টি গিফট করা হয়। আচ্ছা, এগুলো বাসায় একটু পড়ে নিও তোমরা, কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন চলে আসি হচ্ছে রিঅ্যারেঞ্জ নিয়ে, ভালো মতো বুঝছো। প্রথম কথা, যখন রিঅ্যারেঞ্জ করতে যাবা তো রিঅ্যারেঞ্জে কিন্তু মানে তোমার সিরিয়ালটা মেনটেন করা খুব বেশি দরকার। যদি হিস্ট্রিক্যাল ইভেন্ট হয় তুমি কিন্তু যেন তেন কিছু একটা পর একটা দিতে পারবা না, কাহিনী অনুযায়ী দিতে হবে, বা একটা তো স্ট্রাকচার তো থাকেই যে কোনটার পর কোনটা বসে। তো আমার স্ট্র্যাটেজিটা বলি, আমি যখন দেখি কোনো রিঅ্যারেঞ্জ পরীক্ষায় আসছে, সেটা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট বা ঐতিহাসিক কোনো বিষয়, তখন খোঁজার চেষ্টা করি কোন সেন্টেন্স শুরু হয়েছে ওয়ান্স আপন এ টাইম কিংবা লং অ্যাগো দিয়ে। খেয়াল করে দেখো এখানে ওইরকম কোনো সেন্টেন্স আছে কিনা। প্রথম কাজ হবে এটা যে এইরকম কোনো সেন্টেন্স বা অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, এরকম কিছু দিয়ে অনেক সময় শুরু হতে পারে। সাধারণত অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল এগুলো সেকেন্ড বা থার্ড লাইন দিয়ে শুরু হয়, কিন্তু প্রথমে দেখবো ওয়ান্স আপন এ টাইম বা লং অ্যাগো আছে কিনা। আমরা দেখলাম যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোকাস। নিচে অ্যান্সার দেখতেছি না আমি, অ্যান্সার না দেখে চলো অ্যান্সার করি কিভাবে হতে পারে। তাহলে প্রথমে আমার সি বসছে, এটা মোটামুটি শিওর। এখন আমি উপর থেকে পড়ে আসি যে কোনটা কোনটার পরে হবে। ইন দ্য ইভিনিং আ লায়ন এন্টার্ড দ্য কেভ, এ, সি এর পরে এ বসবে। এখন দেখি ওয়ান ডে হি ফ্লেড ফ্রম মাস্টার্স হাউস এন্ড টুক আ শেল্টার ইন আ কেভ। তার মানে কি আগে কেভে আশ্রয় নিছে, তারপরে একটা লায়ন ঢুকছে, তার মানে বি অবশ্যই এর আগে ঘটছে, তাই না? তাইলে হচ্ছে এর আগে বি ঘটবে, আমি এটা লিখে দিতে পারি, এর আগে বি ঘটছে। সি নাম্বার দেখি, সি নাম্বার তো আমি বসায় ফেলছি। ডি নাম্বার দেখি, হি কেম নিয়ার অ্যান্ড্রোকাস এন্ড লিফটেড হিজ প। তার মানে এই যে লায়ন যে এন্টার করছে তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটছে, তাইলে এটা অবশ্যই এর পরে ঘটবে, তাহলে এটা ডি। এরপর ই নাম্বার দেখি, হি ওয়াজ কট বাই আ স্লেভ মার্চেন্ট হু সোল্ড হিম টু আ রিচ ম্যান ইন আনাদার কান্ট্রি। তার মানে এটাই তো তার কথা বলতেছে, যার কাছে বেচে দিছিল। মানে হ্যাঁ, বেচে দিছিল কোথায়, যেখান থেকে সে পালায় গেছিল। তাহলে পালায় যাওয়ার আগে এই ঘটনাটা ঘটছে, তাইলে পালায় যাওয়ার ঘটনাটা কোথায়, এই যে ফ্লেড ফ্রম, বি নাম্বার। তাহলে বি এর আগে কি বসবে, ই বসবে, তাহলে বি এর আগে আমি ইও বসাই দিলাম। এখন দেখি এফ নাম্বার, দ্য লায়ন সিমড আউন্ডেড অ্যাজ হি ওয়াজ গ্রনিং। এটা কখন দেখবে, লায়ন তো ঢোকার পরে দেখবে, তার লায়ন ঢুকছে কোথায়, ডি নাম্বারের পরে। এখানে আমরা কি লিখছি, ডি নাম্বারের পরে না, এই যে ইন দ্য, এ নাম্বার, ইন দ্য ইভিনিং আর লায়ন এন্টার দ্য কেভ, তাইলে এখানে বসবে আমাদের কোন নাম্বার, এখানে বসবে হচ্ছে এফ নাম্বারটা। আচ্ছা, এখন আমি হচ্ছে জি আর এইচ দেখি, হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম। তার মানে মাস্টারের কথা বলতেছে, মাস্টারটাকে টর্চার করছে। এই ঘটনাটা কবে ঘটছে, অবশ্যই সে পালায় যাওয়ার আগে ঘটছে, সেজন্যই সে পালায় গেছে। তাহলে জি নাম্বারটা কই বসবে, সে পালায় যাওয়ার ঠিক আগেরটা বসবে। সে পালায় গেছে কোথায়, বি নাম্বারে, তাইলে জি নাম্বারটা হবে হচ্ছে বি এর আগে। তাহলে কয়টা পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7, আর একটা বাকি আছে। হি টুক দ্য লায়ন্স প ইন হিজ হ্যান্ড and removed a big stone from it, the lion was relieved of his pain. বোঝাই যাচ্ছে এটা দিয়েই শেষ হয়েছে, কারণ একসাথে দুইটা বাক্য, লায়ন ওয়াজ রিলিভড, এরপরে এমন কিছু বলে নাই যে দুইজনের বন্ধুত্ব হয়েছে বা অন্য কিছু, বা লায়ন উপকার করছে, তার মানে এটা দিয়েই শেষ হবে। আচ্ছা, তাইলে লাস্টে এইচ। তাইলে দেখো আমি অ্যান্সার গুলো যদি মিলাই দেখি, সি, ই, জি, বি, এ, এফ, ডি, এইচ। এইটার ক্ষেত্রে করতে পারছি। তুমি যে সবগুলো এভাবে অ্যান্সার করতে পারবা বা সবার যে পরীক্ষার হলে এত ঠান্ডা মাথা থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু স্ট্র্যাটেজিটা একটু মাথায় রাখো, যে অবশ্যই পরীক্ষার হলে তুমি যখন প্রশ্নটা দেখবা, রিঅ্যারেঞ্জটা একবার পুরোটা নিজের মতো করে পড়বা, বাংলা অর্থ মাথার ভিতর একটু বোঝার চেষ্টা করবা। এরপর খাতার লাস্ট পৃষ্ঠায় চলে যাবা, পেন্সিল দিয়ে এক কোনায় এরকম করে মার্কিং করা শুরু করবা, যে কোনটার আগে কোনটা হতে পারে, কোনটার পরে কোনটা হতে পারে। তারপরে ফাইনালি তুমি একটা বক্স রাখবা, প্রথমত উপরে লিখবা অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার অমুক, এরপরে এরকম একটা বক্স রাখবা 1 2 3 4 5 6 7 8 দিয়ে, তারপরে হচ্ছে নিচে নাম্বারগুলো লিখবা সিরিয়ালি। শুধু এই বক্সটা আঁকলে কিন্তু হবে না, তোমার কিন্তু প্যাসেজটা দিয়ে দিতে হবে একটা প্যারাগ্রাফের মতো করে, কোনটার পর কোন লাইন। তো তোমাকে যদি হচ্ছে কোনো প্রশ্নে নাও লেখা থাকে যে পুরোটা সাজায় তোমার লিখতে হবে, তাও এটা দিয়ে দিও, কারণ এটা পুরোটা লিখে দিলে তো তোমার কোনো ক্ষতি নাই। বরং তোমার যখন
মানে বেশি নাম্বার পাবা, তখন এটা না লেখার কারণে কিন্তু 2-1 নাম্বার ডিডাক্ট করতে পারে। আর ইংলিশ পরীক্ষায় তো টাইম নিয়ে কারো সমস্যা হয় না। আমার যতদূর অভিজ্ঞতা যে ইংলিশ পরীক্ষা তো সময়ের আগেই শেষ হয়ে যায়। সো ওটা করতে কিন্তু তোমার 5 মিনিটও লাগবে না। উপরে বক্সটা আঁকবা, নিচে হচ্ছে একটা প্যাসেজের মতো দিয়ে দিবা। আচ্ছা, এখন আমরা তাইলে এটা শেষ। সবাই কি বুঝতে পেরেছো? বুঝলে একটু হ্যান্ড রেইজ করো। আমরা তাইলে একটু পরের টপিকে যাই। স্ট্র্যাটেজিটা কি ধরতে পারছো? আমি কোন স্ট্র্যাটেজিতে করি? আচ্ছা, কোয়েশ্চেনে যদি তোমার ডিরেক্ট এরকম লেখা থাকে, অনলি দ্য করসপন্ডিং নাম্বার আর অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন, এরকম যদি হুবহু লেখা থাকে এই বাক্যটা, তাহলে তোমরা মানে কি বলে স্টোরিটা পরবর্তীতে সাজায় না লিখলেও হবে। কিন্তু মনে করো এই লাইনটা তো সবসময় লেখা থাকবে না। বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে যে সবসময় এরকম লেখা থেকেছে ব্যাপারটা কিন্তু এমন না। অনেক সময় এই লাইনটা নাও লেখা থাকতে পারে। সো এই লাইনটা যদি না লেখা থাকে তাহলে অবশ্যই স্টোরিটা লিখে দিও। আর যদি একদম ক্লিয়ারলি বলে দেয় যে স্টোরি লেখার দরকার নাই, তাহলে শুধু শুধু কষ্ট করে লিখতে হবে না। ওকে, পরের টপিকে চলে যাচ্ছি। এখন আসি হচ্ছে আমরা স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংটাও ইম্পর্টেন্ট এই কারণে, কারণ স্টোরি তোমার 3 রকমের আসতে পারে, খেয়াল করে দেখো। একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট হইতে পারে, ফিকশনাল হইতে পারে, অথবা রিসেন্ট কোনো ইস্যু নিয়ে হইতে পারে। 3 জায়গা থেকেই কিন্তু তোমার স্টোরি আসতে পারে। হিস্ট্রিক্যাল কেমন, এখানে দেখতে পাচ্ছ রবার্ট ব্রুস বা নেপোলিয়ান দিয়ে দিচ্ছে, বা কিং মিডাসকে নিয়ে দিচ্ছে। এগুলোকে বলা হয় হচ্ছে হিস্ট্রিক্যাল ইভেন্ট। ফিকশনালও থাকতে পারে, যেমন হচ্ছে তোমার এই যে ওয়ান ডে আক্রো বিকাম ভেরি থার্স্টি, এগুলো হচ্ছে তোমার নর্মালি আমাদের পাঠ্যপুস্তকে পড়ে আসছি, তাই না? যেগুলো আমরা, এগুলো কিন্তু কোনোটাই, খেয়াল করে দেখো, আমরা ক্লাস 1 থেকে যে ক্লাস 10 পর্যন্ত যে ইংলিশ ফর টুডে বইটা পড়ছি, এর বাইরের কোনো স্টোরি না। এখন প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, এরকম কনভেনশনাল যদি কোনো স্টোরি লাইন আসে, যেটা তুমি মানে দেখে বুঝতেছো যে এরকম কিছু পড়ে আসছো তোমার পাঠ্য বইয়ে, তাহলে সেটা অবশ্যই মানে যে কাহিনীটা, সেই কাহিনীর মিল রাখতে হবে। যেমন নেপোলিয়ানের নিয়ে আসছে, তুমি লিখলা যে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান জিতে গেছিল, এরপর সে সাম্রাজ্য জয় করছে, তাইলে কিন্তু হবে না। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান যে হেরে গেছে ওইটাই লিখতে হবে। এখন বলতে পারো যে ভাই এত কিছু কিভাবে জানবো? এটার জন্য তোমাদের বাসা সবারই তো একটা না একটা বই আছে, তাই না? সেটা হতে পারে চৌধুরী অ্যান্ড হোসেইনের অ্যাডভান্স বই, অথবা যারা উদ্ভাসে ভর্তি হয়েছিল ফিজিক্যাল ক্লাসে, তারাও কিন্তু প্যারালাল টেক্সট একটা বই পেয়েছিল। ওখানে দেখবা অ্যাটলিস্ট 10-12টার মতো এরকম স্টোরি প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। ঘুরিয়ে পেঁচিয়ে এগুলোই আসে। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় এইগুলোই ছিল, অ্যান্ড এগুলোই একবার করে চোখ বুলিয়ে গিয়েছি। তো মুখস্থ করার কিছু নেই। এগুলোর প্রত্যেকটার একটু স্টোরিটা কি সেটা একটু বাসায় একবার করে চোখ বুলাবা, তাইলে হয়ে যাবে। খেয়াল করো, তাইলে হিস্টোরিক্যাল বা ফিকশনাল কোনো কিছু যদি আসে, তাহলে স্টোরি লাইনটা ঠিক রেখে লিখবা। প্রথম কথা হচ্ছে একটা সুন্দর টাইটেল দিতে হবে। যেমনটা বলেছিলাম, একটা সুন্দর টাইটেল দিলে 1 বা 2 নাম্বার পাওয়া সম্ভব। এরপরে যদি তুমি গ্রামাটিক্যালি ঠিক রাখো এবং হচ্ছে তুমি কোনো বানান ভুল না করো, তাইলে মোটামুটি নাম্বার পাবা। আর দেখো এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট 10 নিউ সেন্টেন্সেস। তার মানে তোমার এই যে ডট 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 এরপরে নতুন 10টা সেন্টেন্স লিখতে হবে। মাথায় রাখবা যে কমপক্ষে 10টা সেন্টেন্স এবং সর্বোচ্চ 15-16টা সেন্টেন্স, এর বেশি যাতে না হয়, তাহলে আবার প্যারাগ্রাফ হয়ে যাবে, সময় নষ্ট। সো 10 থেকে 15 লাইনের ভিতর স্টোরিটা শেষ করার চেষ্টা করবা। তো কিছু কিছু সময় এমন স্টোরি দিতে পারে যেটা আসলে কাল্পনিক, যেটা তুমি নাম দেখেই বুঝতে পারবা। যেমন হচ্ছে এমন কিছু দিয়েছে, যেমন বর্তমান ঘটনা, যে রিনা ইজ আ গার্মেন্টস ওয়ার্কার, একদিন সে বাসায় যেয়ে দেখলো পানি নাই, তখন সে কি করবে ভেবে পাচ্ছে না, এরকমও দিতে পারে। তখন তুমি নিজের মানে মনের মাধুরী মিশায় একটা কাহিনী লিখতে পারো। তোমার কাহিনীর জন্য তখন নাম্বার কাটবে না। বাট টাইটেল কিন্তু সুন্দর ওয়েতে দিতে হবে। আর সবসময় চেষ্টা করবা প্রভার্ব ইউজ করে টাইটেল দেওয়া যায় কিনা। যেমন তোমাদেরকে যদি বলি, যেমন একটা স্টোরি আসছে, ধরো একজন রিক্সাওয়ালা একটা ব্যাগ খুঁজে পাইছে, ব্যাগ ভর্তি টাকা, সে অনেক গরিব, চাইলে টাকাগুলো নিতে পারতো কিন্তু নেয় নাই। এখন বাকিটা হচ্ছে তুমি কমপ্লিট করো। তুমি এটার টাইটেল কি দিবা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এরকম করে চেষ্টা করবো একটা সুন্দর টাইটেল দেওয়ার জন্য। একটা টাইটেল যদি সুন্দর হয়, তাহলে টিচারে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাবে। সে কিন্তু তোমাকে মানে পুরোটা না পড়ে দেখা যাবে একটা ভালো নাম্বার দিয়েছে। এমন কেস হইতে পারে তোমার রিসেন্ট কিছু নিয়ে, ধরো দিতেই পারে ফর এক্সাম্পল কোভিড-19 নিয়ে একটা স্টোরি লাইন দিতেই পারে। মনে করো কোভিড-19 এ কয়েকটা কথা বলছে যে nowadays COVID-19 has become a global pandemic, it has halted our day to day life activities and so on। এটাকে কমপ্লিট করো। তো প্রথম কাজ কি, তোমার একটা টাইটেল দেওয়ার। তুমি যদি এরকম একটা টাইটেল দাও, ফর এক্সাম্পল কোভিড-19 দ্য প্যান্ডেমিক
which changed our lifestyle. তাইলে দেখো এরকম একটা টাইটেল যদি তুমি দিতে পারো, টিচার কিন্তু দেখেই একটু অবাক হয়ে যাবে যে না, স্টুডেন্টটা আসলে ভালো আছে। আর নর্মালি সবাই কি দিবে, কোভিড-19 প্যান্ডেমিক, ইফেক্টস অফ কোভিড-19 এরকম দিবে। কিন্তু তুমি যদি একটু সুন্দর মতো দেওয়ার চেষ্টা করো, দেখো কোভিড-19 দিয়ে একটা কোলন দিবা, এরপর লিখবা দ্য প্যান্ডেমিক হুইচ চেঞ্জ দ্য আওয়ার লাইফস্টাইল, এরকম কিছু একটা দিতে পারো, তোমার মনের মতো দিতে পারো। তাইলে কিন্তু টিচারের মানে নাম্বার দেওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু একটু বেড়ে যাবে। তারপর তুমি এখন কমপ্লিট করতে পারো নিজের ভাষায় যে কোভিড-19 চলতেছে, আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। আগে তো আমরা ফিজিক্যাল ক্লাস করতাম, এখন আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে, অনেক সমস্যা, হ্যান-ত্যান সবকিছু বুঝাইলা। সো এইগুলা আরকি ওভারঅল। তাইলে তো মোটামুটি কি জিনিস মাথায় রাখবা স্টোরি লেখার সময়? ১ম একটা সুন্দর টাইটেল, ১০ থেকে ১৫ টা সেন্টেন্স, অবশ্যই গ্রামাটিক্যাল বানান ঠিক রাখবা। এতে তোমার অর্ধেক কাজ শেষ। যদি স্টোরি জানো ভালো, তাহলে তো মোটামুটি পুরো নাম্বারই পাবা। যদি স্টোরি লাইন নাও জানা থাকে, তাহলে নিজের মতো করে কমপ্লিট করে দিবা ১০ থেকে ১২ সেন্টেন্স। যদি এমন হইতেই পারে এমন কোন স্টোরি দিছে যেটা কেউই জানো না, যেটার কাহিনী কি, তখন নিজের মতো করে কমপ্লিট করে দিয়ে আসবা। তোমার যদি গ্রামাটিক্যালি ঠিক থাকে, বানান ভুল না যায়, টাইটেল সুন্দর হয়, তাইলে মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবা তোমরা। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি একটু হ্যান্ড রেজ করো সবাই, তাহলে পরের টপিকে যাচ্ছি। থ্যাংক ইউ একটা অনেকে। একটা জি পোল ভাই, দেওয়া এখন যায়। পোল দিচ্ছি, সেকেন্ড পোল দিচ্ছি। 1 মিনিট টাইম পাবা তোমরা, খুবই মনোযোগ দিয়ে সলভ করো। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের ইয়াতে, এই যে দেখো, দেখতে পাচ্ছ দ্য ওয়াইজার হি ইজ, এখানে হচ্ছে দায়ের নিচে আন্ডারলাইন করা আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারো। ঠিক আছে বাবলা, এক্সপ্লেনেশন দিয়ে দাও। আচ্ছা, খেয়াল করে দেখো, অ্যান্সারটাই বলে দাও আগে। অ্যান্সার হবে হচ্ছে এটা অ্যাডভার্ব। যারা অ্যাডজেক্টিভ দিয়েছো তাদের ভুল গিয়েছে, এটার অ্যান্সার কি হবে? অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে খেয়াল করে দেখো, এখানে দ্য ওয়াইজার হি ইজ, এখানে হচ্ছে এই দ্য ওয়াইজার, এখানে হি কে মডিফাই করেছে কে? এই দ্য ওয়াই, এটা হচ্ছে ওয়াইজ অ্যাডজেক্টিভ, দ্য ওয়াইজার। এর আগে কি বসবে? এর আগে বসবে হচ্ছে অ্যাডভার্ব। আরো যদি বিস্তারিত হয় ভাইয়া একটু যদি বলে দেন, আরেকটু বিস্তারিত। আই এম ফ্লাডেড উইথ হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার। আচ্ছা ভাই। তুমি একটু বলে দাও। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ওয়াইজার, ওয়াইজার তো কি? ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি জি ভাই। বসে? অ্যাডভার্ব Adverb। বসে। ডিগ্রি চিন্তা করো, ওয়াইজার বেশি ইন্টেন্সিফাই করেছে, ডেফিনেট ভাবে ইন্টেন্সিফাই করেছে, এই কারণে দ্য ওয়াইজার। এবার তুমি যদি বলো হি ইজ এ গুড বয়, এখানে তাহলে লেখো, বাবলা লেখো হি ইজ এ গুড বয়, তাহলে এ গুড বয়। তো দেখো হি ইজ এ গুড বয়, বয় নিয়ে তো কোনো সমস্যা নেই। গুড, হ্যাঁ বয়টা কি? বয়টা একটা নাউন। আর গুডটা কি? গুডটা একটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি তাহলে অ্যাডভার্ব হবে? না, এ অ্যাডভার্ব হবে না। কেন? এটা কাকে মডিফাই করছে? গুডকে নাকি বয়কে? এ বয় নাকি এ গুড বলো? ইয়েস, এ বয়। তাহলে নাউনটাকে মডিফাই করছে, এখানে এটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এ একটা অ্যাডজেক্টিভ, আর গুড একটা অ্যাডজেক্টিভ, বয় একটা নাউন। ঠিক আছে? আর এখানে দেখো, এখানে ওয়াইজার, ওয়াইজার, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই কারণে দা, এটা একটা অ্যাডভার্ব। দ্যাটস ইট। একটু ভাবলাম। ওকে, তাহলে আমরা আরেকটা পোলের অ্যান্সার করে এরপরে আমরা হচ্ছে ফাইনাল টপিকে যাব আজকের। আরেকটা পোলে যাই আমরা। এটার অ্যান্সার করো সবাই। এখন পর্যন্ত কিন্তু মেজরিটির ভুল হচ্ছে, কোনো একটা কোয়েশ্চেন দেখলাম না যেখানে সবাই কারেক্ট অ্যান্সার করেছো। খুবই ভালো মতো দেখো।
হ্যাঁ, হারি আপ, তাড়াতাড়ি করো। এবারও খেয়াল করে দেখো, বেশিরভাগই হচ্ছে ভুল অ্যান্সার করেছো, বেশিরভাগই ভুল অ্যান্সার করেছো, তাইলে চিন্তা করো কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এটা অ্যানালাইসিস করছি। তো অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এখানে হু। বাবলা একটু রাইট ডাউন করো, অ্যান্সার হচ্ছে এখানে হু। তো কেন? চলো একটু খুব ভালো করে সবাই স্ক্রিনে তাকাও আর আমার কথাগুলো ভালো করে শোনো। হোপফুলি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হোমটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম। হু একটা সাবজেক্টিভ ফর্ম আর হোম একটা অবজেক্টিভ ফর্ম। এবার চলো, আমরা হু আর হুম কোথায় ইউজ করেছি? এই হু আর হুম আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অনেক বেশি ইউজ করেছি। তো একটা বাক্য যদি লিখি, বাবলা রাইট ডাউন আ সেন্টেন্স, ইট ইজ আই হু। দেখো, ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক। সহজ বাক্য দেই আগে, ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক। আরেকটা বাক্য লিখি, ইট ইজ আই হোম। ইট ইজ আই হোম। দেখো, তখন কিন্তু আর ভার্ব দেওয়া যাচ্ছে না, ইট ইজ আই হোম দে সার্চড হতে পারে। এটা হচ্ছে আমি যাকে তারা খুঁজছিল, অথবা এটা হচ্ছে আমি যাকে করিম খুঁজছিল, হোম দে সার্চড অথবা হোম করিম সার্চড। ঠিক আছে, তো ইট ইজ আই হু ডিড ইট। তো দেখো মেইন ব্যাপারটা কি, হু এর পরে দেখো, হু এর পরে হচ্ছে ভার্ব, আর হোমের পরে কি হচ্ছে? প্রোনাউন। তুমি চাইলে এখানে নাউন দিতে পারতা, ইট ইজ আই হোম করিম সার্চড ব্যবহার করতে পারতা। তাহলে মেইন কনসেপ্টটা কি, হু এর পরে হচ্ছে ভার্ব আর হোমের পরে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এবার উপরের বাক্যটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা কি করি দেখো, মিস্টার পুলক কিপড এ গুড অ্যাসোসিয়েশন উইথ দোজ। প্রত্যেকটা বসায় বসায় দেখি যে কোনটা শুনতে ভালো লাগে। পরে দেখো দোজ হুম হি থট, দেখো হোম শুনতে ভালো লাগে। তো শুনতে ভালো লাগলে সব তো হয় না, আগেও বলেছিলাম এখনো বলছি, শুনতে ভালো লাগলে সব হলে কিভাবে হবে? খেললে তো খেলোয়াড় বলো, জানলে কি জানোয়ার বলো, এটা তো শুনতে ভালো লাগে বলো। যে জানে সে কি জানোয়ার হবে? তা তো না। তো এই যে একটা খুব আমাদের একটা টেন্ডেন্সি কি শুনতে ভালো লাগা কাজে লাগা, এবং এইগুলোই ট্র্যাপ ক্রিয়েট করবে তোমার ইন ফিউচার দেখবে বিভিন্ন জায়গাতে। তো পুরো বাক্যটা একটু ভালো করে তাকাই আমরা। বাক্যটাতে দেখো কয়টা ভার্ব আছে সেটা একটু খুঁজি, চলো। ভার্বগুলো একটু লোকেট করো বাবলা। কিপড, কিপড একটা ভার্ব। তারপরে থট, এটা একটা ভার্ব। তারপরে ওয়্যার, এটাও একটা ভার্ব। তো দেখো তিনটা ভার্ব দেওয়া আছে। আচ্ছা, তো তিনটা ভার্ব, এখন তাহলে আমার কি লাগবে? তিনটা ভার্ব থাকা মানে কি তিনটা সাবজেক্টও লাগবে। চলো, কিপ্টের সাবজেক্ট হচ্ছে মিস্টার পুলো, শেষ। থটের সাবজেক্ট কি? হি, এটাও শেষ। এবার থাকলো ওয়্যার। ওয়্যারটা একটা ভার্ব, তাহলে এখন বলো তো, তাহলে ওয়্যার যদি ভার্ব হয় তাহলে এটা অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, তাহলে সেটা কি হু নাকি হুম বলো? একটু আগে আমরা লিখছিলাম হুটা হলো সাবজেক্টিভ ফর্মে আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্মে, দ্যাটস অ্যান্সার কি হবে এখানে? হু। আর একটু ভালো করে ক্লিয়ার করে বলি, তুমি যদি হি থট বাদ দিয়ে দাও, হি থট বাদ দিয়ে তুমি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হি থটটা একটু কেটে দাও। এবার পরে দেখো, মিস্টার পুলো কিপড এ গুড অ্যাসোসিয়েশন উইথ দোজ হু ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, এই হচ্ছে পুরো বাক্যটা। তো শুনতে ভালো লাগা দিয়ে সবসময় করা যায় না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, একটু ভাবলাম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে আমাদের মোটামুটি নতুন পার্টগুলো শেষ। এখন আমরা হচ্ছে বিগত ক্লাসে যে কমপ্লেক্স, কম্পাউন্ড আর সিম্পল পড়েছিলাম, ওগুলো একটু রিভিউ করে আসি। তোমরা সবাই এগুলো পারো, জাস্ট একবার ফাইনালি তোমাদেরকে টাচ দিয়ে দিব খুব অল্প সময়ে, 10 মিনিটের ভিতরে, যাতে তোমাদের সবগুলো ব্যাপার মনে থাকে একটু। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা হচ্ছে প্রথম নিয়মটার দিকে যদি একটু তাকাই, খেয়াল করে দেখো, এখানে নিচে বক্স আছে। এগুলো কেন করেছি, যখন তোমরা স্লাইডটা পাবে তখন এই বক্সের ভিতরে তোমার যে রুলস গুলো তোমরা নিজেরাও নোট ডাউন করতে পারো, বা খাতায় তুমি এভাবে প্র্যাকটিস করতে পারো। সিম্পলে থাকলে কি হবে সেটা, কমপ্লেক্সে থাকলে কি, কম্পাউন্ডে কি। যেমন সিম্পলের ক্ষেত্রে এখানে কি আছে, সেন্টেন্স চেনার জন্য একটা তোমার, প্রথমত এটা সিম্পল কিভাবে চিনবো, আবার একটু আলোচনা করে নিই। অনেকে হয়তো বলবা যে ভাইয়া এটা যে সিম্পল তাই তো বুঝতেছি না। দেখো এখানে ভার্ব কয়টা আছে, হি ওক আপ এট দ্য টাইম অফ রেইনিং, ভার্ব একটা, এইটা পাস্ট ফর্মে আছে, তার মানে টেন্স চিনতে পারতেছে, এটা ফাইনাইট ভার্ব। আর একটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেটা সিম্পল। আর যদি সিম্পল হয় তাহলে বাকি দুইটা হবে কমপ্লেক্স আর হবে হচ্ছে কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্স এটা কোন নিয়মের ভিতর পড়ছে, দেখো এট দ্য টাইম একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাইলে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ যদি সিম্পল সেন্টেন্সে থাকে, সেটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা ওয়েন বসাবো, আর কম্পাউন্ড করতে গেলে আমরা এন্ড বসাই দিব। এখন খেয়াল করে দেখো, ওই নিয়মটাই যদি আমরা খাটাই এখানে,
প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা when বানাই দিব, কিন্তু আমি একদম দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যখন আমরা সেন্টেন্স চেঞ্জ করব 4টা জিনিস আমরা মাথায় রাখবো। 4টা জিনিস কি কি? প্রথমে সাবজেক্ট জেনারেট করছি কিনা আমরা, সাবজেক্ট নিয়ে আসছি কিনা প্রথমত, দ্বিতীয়ত একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসছি কিনা, তৃতীয়ত আমার কানেক্টরস বসাইছি কিনা আমি, এন্ড ফাইনালি টেন্সের মিল আছে কিনা এটা আমার দেখতে হবে। তাহলে আমার 4টা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ওইটা চেঞ্জ করার টাইমে আমি দেখি যে 4টা জিনিস আমার মাথায় আছে কিনা। হি woke up at the time of raining, এখানে when বসাই দিব at the time এর বদলে, তাহলে কি হবে? হি woke up when it was raining. তাইলে আমি এখন 4টা নিয়ম একবার করে চেক করি। দেখো, হি woke up when it was raining, আমি একটা সাবজেক্ট নিয়ে আসছি, একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসছি, আমি একটা কানেক্টরস নিয়ে আসছি, এন্ড আমার দুইটা টেন্সের ভিতর মিল আছে, এটাও V2 এটাও V2। আমার 4টা নিয়ম ফুলফিল হয়েছে? হ্যাঁ, ফুলফিল হয়েছে, তার মানে এটা ঠিক আছে। হি woke up when it was raining। তাইলে এটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করতে পারবো? কম্পাউন্ড সেম, জাস্ট whenটা উঠে যাবে এন্ড বসবে। আর এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তুমি দেখো হচ্ছে পরের পার্টটা আগে দিলে it was raining and he woke up, আগে দেওয়ার একটা কারণ আছে, কারণটা চিন্তা করো। সে যদিও এটা কন্টিনিউয়াস টেন্স আর এইটা হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে তার মানে কি দুটো ঘটনা কিন্তু একই সময়ের, কিন্তু তারপরও খেয়াল করে দেখো, সে ঘুম থেকে উঠছে, এরপরে কি বৃষ্টিটা হওয়া শুরু করছে? বৃষ্টিটা তো হচ্ছিল, এর মাঝখানে ঘুম থেকে উঠছে না সে? তাইলে তুমি এটা যদি আগে লেখো ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি হোক আপ, তাইলে কিন্তু ব্যাপারটা একটা সিকোয়েন্স থাকলো। ইট ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল এবং সে ঘুম থেকে উঠলো, ব্যাপারটা কিন্তু তাই, তাই না? যে তুমি ঘুম ভেঙে দেখলা বৃষ্টি হচ্ছে, তার মানে কি বৃষ্টিটা কিন্তু তার আগে থেকে শুরু হয়েছিল এবং চলতেছে এবং চলছিল। এই জন্য কম্পাউন্ড সেন্টেন্সে যদি এটা চেঞ্জ করে দাও তাহলে মিনিংটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি woke up। তাইলে এখন একটু এটা খেয়াল করো, আই ওয়াজ দেয়ার ইন উইন্টার, এইটার কমপ্লেক্স কি হবে সবাই একটু ট্রাই করো তো। আই ওয়াজ দেয়ার ইন উইন্টার খুবই ইজি, একটু ট্রাই করো। আমরা তাহলে পরের এক্সাম্পলে চলে যাব। একজন লিখেছো যে কি বলে ইট ওয়াজ রেইনিং অ্যান্ড সো হি woke up। ভাইয়া অ্যান্ডসোর নিয়ম তোমরা শিখেছো ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে অ্যান্ডসো তো বসানো যাবে না, এইটা তো কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ না। দেখো, হি woke up at the time of raining, ভালো মতো বুঝছো, হি woke up at the time of raining, তার মানে কি সে বৃষ্টির জন্য ঘুম ভাঙছে? তার হইতেও পারে নাও পারে, তাই না? তোমাকে কিন্তু এখানে বলা নাই যে বৃষ্টির জন্য ঘুম ভাঙছে কিনা, সো তুমি অ্যান্ডসো এখানে লিখতে পারবা না। কেননা সে যে ঘুম ভেঙে গেছে আর বৃষ্টি হচ্ছিল, দুইটা স্বাধীন ঘটনা, একটার উপর আরেকটা প্রভাব বিস্তার, মানে এই সেন্টেন্স অনুযায়ী আমরা বলতে পারি না যে প্রভাব বিস্তার করছে। তুমি যদি বলতে পারো মানে হি woke up by hearing the sound of rain, তার মানে কি সে বৃষ্টির শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল, সেটা একটা জিনিস। কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল সে ঘুম থেকে উঠে গেল, এটা কাকতালীয় ভাবে হইতে পারে, অথবা তার নর্মালি ওঠার কথা, অথবা অ্যালার্ম আসছে বা ফোন কল আসছে বা যে কোনো কিছু। তো এখানে কিন্তু কজ ইফেক্ট রিলেশনশিপটা নাই, এই জন্য অ্যান্ডসও দেওয়া যাবে না, জাস্ট অ্যান্ড দিতে হবে। এটা কি বুঝাতে পেরেছি? বুঝালে একটু হ্যান্ড রেজ করো তো, এটা বুঝছো কিনা যে এটা কজ ইফেক্ট রিলেশনশিপ না। এই তো, সবাই তো বুঝছে, হ্যাঁ, ভেরি গুড। তাইলে দেখো, একজন লিখেছো ভাইয়া ইট হ্যাজ বিন রেইনিং এন্ড হি woke up, এটা হবে কিনা? ভাইয়া কিভাবে হবে? হ্যাজ বিন কি পাস্ট টেন্সে আছে? দুইটা তো পাস্ট টেন্সে রাখতে হবে, তাই না? পাস্ট টেন্সে রাখো তারপরে। আচ্ছা, আই ওয়াজ দেয়ার when it was winter, হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড, সবাই পারছো মোটামুটি। তাইলে এই নিয়ম পারবা, পরের নিয়মে চলে যাচ্ছি, খেয়াল করে দেখো। বাই প্রেইং 5 টাইমস আ ডে ইউ উইল রিমেইন স্ট্রেস ফ্রি, তার মানে কি তুমি দিনে যদি 5 বার উপাসনা করো, নামাজ আদায় করো, তাহলে তুমি হচ্ছে একদম দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবা। সো সিম্পল সেন্টেন্স যদি তোমার ভার্ব না বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে কমপ্লেক্স করতে গেলে তুমি ইফ দিয়ে করতে পারো। খেয়াল করে দেখো, বাই প্রেইং 5 টাইমস আ ডে ইউ উইল রিমেইন স্ট্রেস ফ্রি, এটাকে কমপ্লেক্স কিভাবে করতে পারি? জাস্ট ফার্স্ট কন্ডিশনালের যে নিয়মটা, এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, সো ডিটেইলসে যাব না। এটাকে কমপ্লেক্স করা খুবই সহজ। ইফ ইউ প্রে 5 টাইমস আ ডে, তারপরে বাকিটা সেম থাকবে। ইফ ইউ প্রে 5 টাইমস আ ডে ইউ উইল রিমেইন স্ট্রেস ফ্রি। তারপর এটাকে যদি কম্পাউন্ড করো, তাইলে হচ্ছে সিম্পলি তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের মতো করে করতে পারো, প্রে 5 টাইমস আ ডে অ্যান্ড বাকিটা সেম থাকবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে জাস্ট তোমার
প্রথমে যে নন ফাইনাইট ভার্বটাকে সেটা ফাইনাইট ভার্ব করবা, বাকিটা সেম থাকবে, আর কিছু করতে হবে না। তাইলে আবারও বলছি, বাই প্রেইং 5 টাইমস আ ডে ইউ উইল রিমেইন স্ট্রেস ফ্রি। এটাকে কমপ্লেক্স করতে গেলে ইফ এর নিয়ম অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল নিয়মে করবা। ইফ ইউ প্রে 5 টাইমস আ ডে ইউ উইল রিমেইন স্ট্রেস ফ্রি। এটাকে যখন কম্পাউন্ড করতে যাবা, প্রে 5 টাইমস আ ডে এন্ড ইউ উইল রিমেইন স্ট্রেস ফ্রি। অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো। আচ্ছা, পরেরটায় চলে যাই আমরা। দেখো, I couldn't get the picture out of the frame without breaking the glass. আচ্ছা, এটা তোমরা বাসায় করবে একদম ভালো মতো খেয়াল করে দেখো। আমি জাস্ট তোমাদেরকে এই নিয়মটা বলে দিচ্ছি কিভাবে। তোমার সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সেটা আনলেস হয়ে যাবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে সেটা হবে হচ্ছে অর। আবারও বলছি, এখানে দেখো উইদাউট আছে না, তাহলে কমপ্লেক্স এটা কি হবে? আনলেস হবে, আর কম্পাউন্ডে যে কি হবে? অর। চাইলে জাস্ট প্রথম মানে 4টা যে নিয়ম দেখাই দিছি ওই নিয়মটা করে এগুলো বাসায় করবা। এগুলো তোমাদের পড়ানো হয়েছে সবকিছু, রিপিটেশন আর করবো না এগুলোর। পরে চলে যাও, আমরা টু এর নিয়মও পড়েছি, এটাও পড়ানোর কিছু নেই, জাস্ট লিখে দিচ্ছি। এখানে টু ডট 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 টু কমপ্লেক্স, এখানে হচ্ছে সো দ্যাট, আর এইখানে হচ্ছে অ্যান্ড বসবে। আর সো এর বদলে কি বসে? সো এর বদলে বসে হচ্ছে ভেরি, সো না বসে। এটা দেখো, দিস ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, অথবা এটা দেখো, দিস ইজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড। কিসে আছে? এটা সিম্পলে আছে। কমপ্লেক্সে করো, দিস ইজ সো হার্ড ফর মি দ্যাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ সো হার্ড দ্যাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড। এটা যদি কম্পাউন্ড করো, দিস ইজ ভেরি হার্ড অ্যান্ড আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড। এগুলো সব পড়ানো হয়েছে, আজকে কিন্তু পড়ানোর কথা না। তারপর তোমাদেরকে সংক্ষেপে শর্টকাট গুলো দেখাই দিচ্ছে একবারও। এটা দেখো, ইজি ইনাফ, আগের নিয়ম অনুযায়ী, মাত্র যে নিয়মটা দেখলা ওই নিয়ম অনুযায়ী ইজি এনাফ থাকলে ওটা সো দ্যাট এর নিয়ম অনুযায়ী করা যায়। দ্য সাম ইজ ইজি এনাফ টু সলভ ফর দ্য স্টুডেন্ট। তাহলে এটাকে তুমি কিভাবে করতে পারো? দ্য সাম ইজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট। দ্য সাম ইজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট। দ্য সাম ইজ সো ইজি অ্যান্ড সো দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট। এটা কিন্তু কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। তাইলে তুমি এক্ষেত্রে ইনাফ ফর যদি থাকে তাইলে তুমি সেক্ষেত্রে অ্যান্ড সো দিতে পারো সাধারণত। পরে চলে যাই, তারপরে দেখো সবগুলো নিয়ম এক নজর করে দেখাই যাচ্ছি, পরে যত প্রশ্ন থাকে অ্যান্সার করব। দেখো, ডিসপাইট, ইনস্পাইট অফ, তারপরে নট উইথস্ট্যান্ডিং। দেখো 1 নাম্বার এক্সাম্পলটা দেখো, নট উইথস্ট্যান্ডিং। এগুলো যাই থাকুক না কেন, যখন তুমি কমপ্লেক্স করবা কি নিয়মে হবে? ডিসপাইট হোক, ইনস্পাইট অফ হোক, নট উইথস্ট্যান্ডিং হোক, এটা একই অর্থ প্রকাশ করে। কমপ্লেক্সে হবে দো, কম্পাউন্ডে হবে হচ্ছে বাট। ফর এক্সাম্পল, ডিসপাইট হিজ ডিসঅনেস্টি দ্য অথরিটি ডাজ নট টেক এনি স্টেপ এগেইনস্ট হিম। এটা কি হবে? দো হি ইজ ডিসঅনেস্ট দ্য অথরিটি ডাজ নট টেক এনি স্টেপ এগেইনস্ট হিম। কম্পাউন্ডে কি হবে? হি ইজ ডিসঅনেস্ট বাট দ্য অথরিটি ডাজ নট টেক এনি স্টেপ এগেইনস্ট হিম। এগুলো সব পড়ানো হয়েছে তোমাদেরকে, যারা প্রথম 2টা ক্লাস করেছো। সেকেন্ড ক্লাসে তোমাদের এই ব্যাচে আমি ক্লাস নিয়েছিলাম এন্ড পড়ানো হয়েছে এই জিনিসগুলো তোমাদেরকে। খেয়াল করে দেখো, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল শুরু হয়েছে কি দিয়ে? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তাই না? ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। তো সিম্পল সেন্টেন্স যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে তুমি কমপ্লেক্সে অ্যাজ, সিন্স, ওয়েনও ক্ষেত্র বিশেষে দিতে পারো। অ্যাজ, ওয়েন, সিন্স এই 3টা দেওয়া যায়, তবে দেখি এক্ষেত্রে কি দেওয়া যায়। আর কম্পাউন্ডের আচ্ছা, ক্ষেত্রে অনেক বেশ কিছু কোয়েশ্চেন এসেছে যে নেভারদালেস, নানদালেস এটা মানে কি? আগের স্লাইডটা মনে হচ্ছে। ডিসপাইট, হ্যাঁ, ডিসপাইট, ইনস্পাইট অফ, নেভারদালেস, নানদালেস, নটউইথস্ট্যান্ডিং। 1 2 3 4 5 এই 5টা মানেই হচ্ছে তা সত্ত্বেও। আবার বলছি, নেভারদালেস, নানদালেস, নটউইথস্ট্যান্ডিং, ইনস্পাইট অফ, ডিসপাইট। এই 5টা শব্দ মানেই হচ্ছে তা সত্ত্বেও। ঠিক আছে? তো প্রশ্ন সহজ করে ইনস্পাইট অফ আর ডিসপাইট দিবে, আর যদি কঠিন করে নটউইথস্ট্যান্ডিং, নেভারদালেস বা নানদালেস এগুলো আসতে পারে। ব্যাক টু বাবলু। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পারি প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্সে অ্যাজ, সিস, ক্ষেত্র বিশেষে হোয়েনও বসে। আমরা তাহলে প্রথমটা সলভ করে দেখি। এটা আগে দেখি, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল আমরা কি লিখতে পারি? অ্যাজ আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। এটাও লেখা যায় হোয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। কম্পাউন্ডে কি লিখতে পারি? জাস্ট অ্যান্ড বসবে মাঝখানে, আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্কুল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি সিম্পল সেন্টেন্স শুরু হয় কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে অ্যাজ, সিন্স, হোয়েন বসে, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড বসে। এখন দেখি 1 নাম্বারটা অ্যান্সার করো, কে কে পারো দেখি। 1 নাম্বারটা সবাই, 1 নাম্বারটার অ্যান্সার করো সবাই জলদি।
হ্যাভিং ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে। হ্যাভিং ডিনার আই ওয়েন্ট অ্যাওয়ে। হ্যাভিং ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে এটাকে কমপ্লেক্স করো। হ্যাভিং ডিনার, আচ্ছা অনেকে অ্যান্সার করেছো। দেখো, প্রথম কথা এটাকে দুই ভাবে করা যায়। প্রথমে যদি তুমি এভাবে করো, ভালো মতো দেখো, হ্যাভিং ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে। হ্যাভিং একটা প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কি জানি প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে কমপ্লেক্স করতে গেলে আমি অ্যাজ দিতে পারি। অ্যাজ হি হ্যাড দ্য ডিনার, বাকিটা সেম থাকবে, হি ওয়েন্ট অ্যাওয়ে। ভালো করে খেয়াল কইরো কি কি চেঞ্জ হইলো। শুরুতে একটা অ্যাজ বসলো, কেন বসছে? ওই যে নিয়মের অ্যাজ, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্সে অ্যাজ সিন্স ওয়েন বসে, অ্যাজ বসলো। তারপর একটা সাবজেক্ট নিয়ে আসলাম, এই নন ফাইনাইট ভার্বের একটা ফাইনাইট ফর্ম আনলাম, বাকিটা সেম, অ্যাজ হি হ্যাড দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে। এটাকে এইভাবে করা যায়। আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে আফটারের নিয়মে। মানে সে আফটারের নিয়মে করা যায়। কিভাবে সেটা করা যায় একটু অ্যান্সার করো তো। আফটার দিয়ে এটাকে কিভাবে করা যায়? মনে করো এটাকে কমপ্লেক্স করবা ইউজিং আফটার। মেক ইট কমপ্লেক্স ইউজিং আফটার। দেখি কে কে পারো। মেক ইট কমপ্লেক্স ইউজিং আফটার, দ্য ওয়ার্ড আফটার। আফটার হি হ্যাড দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে, দেখি। একজন লিখেছো আফটার হ্যাভিং দ্য ডিনার, খেয়াল করে দেখো। তোমরা বাকিটা অ্যান্সার করতে থাকো, এর মাঝখানে আমি যেগুলো অ্যান্সার আসছে ওগুলো একটু করে বলা শুরু করি। একজন কি লিখছো? আফটার হ্যাভিং দ্য ডিনার, ব্লা ব্লা ব্লা। তুমি এটাকে কি কমপ্লেক্স বানাইছো? ভাইয়া তুমি যদি লাস্ট দুইটা ক্লাস করে থাকো তাহলে তো আমরা কিছু শিখাতে পারি নাই। হ্যাভিং কি ফাইনাইট ভার্ব হইলো? কমপ্লেক্স সেন্টেন্সের কন্ডিশন কি? আমি যে চারটা বারবার করে বলছি যে চারটা নিয়ম খেয়াল করবা। তোমার হ্যাভিং কে ফাইনাইট ভার্ব বানাতে হবে না, সে হ্যাভিং কে কই ফাইনাইট ভার্ব বানালা? তাহলে এটা তো আমার সিম্পলি আছে। এটাও যে মিনিং হ্যাভিং ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে, আফটার হ্যাভিং ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে, সেটাও একই মিনিং এন্ড দুইটা একই সেন্টেন্স, দুইটাই সিম্পল সেন্টেন্স, কোনো পার্থক্য নাই। কারণ এটা নন ফাইনাইট ভার্ব, কেবলমাত্র ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, তো চেঞ্জ হইলো না। সো অনেকে অ্যান্সার করতে দেখলাম আফটার হ্যাভিং ডিনার। কেমনে হয় এটা? দেখি বাকিরা কি অ্যান্সার করো। বাকিদের অ্যান্সার দেখি। একজনও কারেক্ট অ্যান্সার পাই নাই সোফার, একজনও না। এইবার ভালো মতো খেয়াল করো। প্রথমে যখন আফটার থাকে তখন তোমরা একটা অন্য নিয়মও শিখাই দেই। দেখো আমরা কেন ট্রান্সফরমেশন বারবার পড়াচ্ছি। ট্রান্সফরমেশনের বিষয়ে কত কিছু শিখতেছো দেখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতেছো, রাইট ফর্ম ভার্ব শিখতেছো। খেয়াল করে দেখো আফটার বিফোরের নিয়ম কি। আফটারের নিয়ম হচ্ছে, মনে করো দ্য পেশেন্ট ডাইড এর কি এখানে কিছু আছে? না, আমি দেখলাম দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড রিচড। তার মানে কি? এই যে আফটারের যে নিয়মটা দেখতেছো, আফটার যদি থাকে একটা ঘটনা তোমার যে টেন্সে হবে, আরেকটা ঘটনা তার আগের টেন্সে হবে। ভালো করে খেয়াল কইরো। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড রিচড, তার মানে ডাক্তার পৌঁছাইলো তারপরে সে মারা গেছে। কোন ঘটনা আগে ঘটছে? ডক্টরের সেখানে যাওয়া। তার মানে এটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, এইটা তারও আগে। পাস্ট ইনডেফিনিটের আগে কোন ঘটনা ঘটছে? পাস্ট পারফেক্ট। তাহলে তুমি যখনই আফটার দিবা, একটা ঘটনা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, আরেকটা ঘটনা কিন্তু পাস্ট পারফেক্টে চলে যাবে তোমার। খেয়াল করে দেখো। তাহলে এখানে যদি আফটার হ্যাভিং দ্য ডিনার দাও, এখানে যদি আফটার নিয়ে আসো তুমি, তাইলে কিন্তু একটাকে তোমার পাস্ট পারফেক্ট বানাতে হবে। এখন কোনটাকে বানাবা সেটাই আসি। তো এটাকে আরো সহজে বোঝার জন্য হ্যাভিং শব্দটাকে আমরা কেটে দেই। মনে করো এখানে লেখা আছে টেকিং দ্য ডিনার। টেকিং দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে। এটাকে আমরা কিভাবে লিখবো তোমাদেরকে জিজ্ঞেস করতেছি না, আমি জানি তোমরা এটা কারেক্ট অ্যান্সার করবা। সেটা কিভাবে? আমরা প্রথমে আফটার লিখবো। আমরা জানি আফটার হি হ্যাড টেকেন
দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে ভালো মতো খেয়াল করো আমরা কি করলাম, আগে এসে খাবার নিচ্ছে তারপর চলে গেছে, তাই না? তাহলে এই ঘটনাটা আগে ঘটছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট। আর হি ওয়েন্ট অ্যাওয়ে এটা তো পাস্ট ইনডেফিনিট দেওয়াই আছে, এটা তো আমরা বুঝলাম। তাইলে দেখো আফটার হি হ্যাড টেকেন এখানে লিখলাম, তাইলে আমরা এখানে কি লিখবো, আফটার হি হ্যাড দ্য ডিনার, তাই না? তাই তো লেখার কথা। তাহলে এখানে খেয়াল করো, এইখানে যে বেটার টেকিং বসছে এর বদলে যে টেকেন লিখলাম আর একটা হ্যাড আনলাম, এইখানের হ্যাডটা কই গেল? তার মানে এইখানে একটা বসবে হচ্ছে নিয়মের হ্যাড, পাস্ট পার্টিসিপলের হ্যাড, আর একটা বসবে হ্যাভিং এর হ্যাড। এই হ্যাভিংটার অর্থ কি? হ্যাভিংটার অর্থ খাওয়া। এই হ্যাভিং মানে কিন্তু ওই তোমার অক্সিলারি ভার্বের ওই হ্যাভিং না, এই হ্যাভিং মানে সে ডিনারটা খাইছে এরপরে চলে গেছে। তাইলে এখানে দুইটা হ্যাড বসবে। অ্যান্সার কি হবে, আফটার হি হ্যাড দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে। আবারও বলতেছি কেন, এই দেখো টেকিং দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে, এটাকে তুমি কেমনে চেঞ্জ করছো? আফটার হি হ্যাড টেকেন দ্য ডিনার, হ্যাড টেকেন কেন লিখছো আমরা জানি, পাস্ট পারফেক্ট করতে গেলে তো হচ্ছে টেক টু টেকেন লিখবো, এর আগে একটা হ্যাড দিতে হবে। তাইলে হ্যাভিং এর তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হ্যাড। আর একটা পাস্ট পারফেক্টের হ্যাড দিতে হবে না, সেটাও তো দিতে হবে, তাছাড়া তুমি কোন টেন্সে বলছো সেটা তো বোঝা যাবে না। তাইলে চিন্তা করো, হ্যাভিং দ্য ডিনার হি ওয়েন্ট অ্যাওয়ে, এইটার পাস্ট টেন্সে মনে করো, আচ্ছা আই অ্যাম হ্যাভিং মাই ডিনার, এটা কোন টেন্সে আছে আমরা সবাই জানি এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইটাকে যদি আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি তাহলে কি লিখবো, আই হ্যাড মাই ডিনার। এছাড়া কি কিছু লেখার উপায় আছে আই হ্যাড মাই ডিনার ছাড়া? আর এটাকে যদি পাস্ট পারফেক্ট করতে চাও তাহলে কি লিখবা তুমি, সেম লিখবা আই হ্যাড মাই ডিনার? না, পাস্ট যদি হ্যাড থাকে তাহলে আই হ্যাড মাই ডিনার। আমি কি বুঝাতে পেরেছি? বুঝলে একটু হ্যান্ড রেজ করো, নাইলে আবার বুঝাতে হবে। যদি বুঝে থাকো একটু হ্যান্ড রেজ করো। একটা পাস্ট পার্টিসিপলের হেড বসেছে, আরেকটা হেড বসেছে হচ্ছে তোমার ওই যে ভার্বটা ছিল ওই ভার্বের জন্য। আচ্ছা, ভার্বের V3 ফর্ম। V3 ফর্ম বসছে। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি সবাই হ্যান্ড রেজ করেছো। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। খেয়াল করে দেখো, আই স হিম গোয়িং টু দ্য, এক মিনিট, I saw him going to the field. খেয়াল করে দেখো এটা কোন নিয়মে আছে? এইটা আছে হচ্ছে তোমার অবজেক্ট প্লাস পার্টিসিপলের নিয়মে আছে। অবজেক্ট প্লাস পার্টিসিপল। কিভাবে? I saw him, হিম কি একটা অবজেক্ট, হিমের পরে গোয়িং একটা পার্টিসিপল, I saw him going to the field। যদি এরকম থাকে তাহলে একটা রিলেটিভ প্রোনাউন জেনারেট করতে হয়। তাইলে দেখো I saw him going to the field, এটাকে তুমি who is going to the field এ ইজিলি করতে পারবা। সো এগুলো খুবই ইজি জিনিস। এখানে নিচেরটা দেখো, আমি একটা জিনিস জাস্ট বলে দেই, I observed a bird flying in the sky। কি করতে পারো, I observed a bird which was flying in the sky, তাই না? একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসলাম। তার মানে নিয়মটা কি, অবজেক্ট আছে, অবজেক্টের পর পার্টিসিপল আছে। তার মানে অবজেক্টের পর যদি পার্টিসিপল থাকে সেটা অবজেক্টের কর্মকে নির্দেশ করে। তাইলে আমরা ইজিলি একটা রিলেটিভ প্রোনাউন এনে একটা ফাইনাইট ভার্ব জেনারেট করতে পারবো। তাইলে এটা কমপ্লেক্স কি হবে, আই অবজার্ভড আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। কম্পাউন্ডে কি হবে, আই অবজার্ভড আ বার্ড এন্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। আই গেস বুঝতে পারছো। 9 নম্বর নিয়মে চলে আসো, হি কেম টু মি টু নো ইন অর্ডার টু নো দ্য ম্যাটার। ইন অর্ডার টু থাকলে দেখো ওই সো দ্যাট এর নিয়ম অনুযায়ী হবে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ ক্যালকুলেটর। এটার অ্যান্সার কি হবে, আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই আ ক্যালকুলেটর। তাইলে এখানে যদি টু প্লাস ভার্ব থাকে বা ইন অর্ডার টু থাকে তাইলে সো দ্যাট এর নিয়ম অনুযায়ী করা যায়। আর কম্পাউন্ড সেন্টেন্স এটা যেহেতু কজ এন্ড ইফেক্ট বোঝায়, আমি মার্কেটে কেন গেছি, ক্যালকুলেটর কেনার জন্যই গেছি। এন্ড সো শুধু সো দিতে পারো, দাসও দিতে পারো, এখানে যে কোনোটা দেওয়া যেতে পারে। আই ওয়েন্ট টু মার্কেট এন্ড সো আই কুড বাই আ ক্যালকুলেটর, এটা দিতে পারো। অথবা কমপ্লেক্স করতে পারো এটাকে, আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই আ ক্যালকুলেটর। উই ইট ইন অর্ডার টু লিভ, এইটার কমপ্লেক্স করো সবাই, উই ইট ইন অর্ডার টু লিভ। উই ইট ইন অর্ডার টু লিভ। একজন লিখেছো ইট ইজ আই হু অবজার্ভড দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে দেখো অবজার্ভ তুমি বাইরে থেকে নিয়ে আসছো না, বাইরে থেকে নিয়ে আসা কি দরকার, খুব ইজি জিনিসই তোমার সামনে আছে, তো অবজার্ভকে নিয়ে আসা তো দরকার নেই। আচ্ছা, উই ইট সো দ্যাট
একজন শুধু সো লিখছো, শুধু সো লিখলে হবে না। উই ইট সো দ্যাট, উই লিভ লিখলে হবে না। যখন সো দ্যাট থাকে তখন মডেল অক্সিলারি বসে। এই নিয়মটা গত ক্লাসে পড়ানো হয়েছে, আবারও বুঝাই দিই, দেখো ভালো করে খেয়াল করো। সো দ্যাট এর পরে তোমার শুধু লিভ লিখলে হবে না। যখন তুমি সো দ্যাট দিচ্ছ তখন কিন্তু একটা সক্ষমতা বোঝাচ্ছে, বা কোনো কিছু একটা পারতেছো বা করতেছো সেটা বোঝাচ্ছে। আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই আ ক্যালকুলেটর, মানে তুমি হচ্ছে ক্যালকুলেটর যাতে কিনতে পারো সেজন্য মার্কেটে গিয়েছো। বা হচ্ছে আমরা কেন খাই? যাতে বাঁচতে পারি। বাংলা কি বলি? আমরা খাই যাতে বাঁচতে পারি। এই পারি মানে কি? আমাদের একটা সক্ষমতা বোঝাচ্ছে। যখন সো দ্যাট সক্ষমতা অর্থ বুঝায় তখন হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব আনতে হয়। মডেল অক্সিলারি কোনগুলা? যেগুলো সাবজেক্টের পর চেঞ্জ হয় না। যেমন আই এর পর এম লিখি কিন্তু ইউ এর পর আর লিখি, এগুলো চেঞ্জ হয়, তার মানে এগুলো মডেল অক্সিলারি না। মডেল অক্সিলারি কোনগুলা? আই শুড। শুড কি কোনটার পরে চেঞ্জ হয় না? আই শুড, ইউ শুড, হি শুড, উই শুড সবকিছুর পর সেম থাকে, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। সো দ্যাট যখন সক্ষমতা অর্থে বোঝায় তখন সেক্ষেত্রে একটা মডেল অক্সিলারি নিয়ে আসতে হয়। এই জন্য এটার অ্যান্সার হবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, অথবা এটাও লিখতে পারি উই ইট সো দ্যাট উই মে লিভ। বুঝাতে পেরেছি এটা কি হবে? তাহলে একটু অ্যান্সার করো। অ্যান্সার না, একটু হ্যান্ড রেজ করো। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ অথবা উই ইট সো দ্যাট উই মে লিভ, খুবই ইজি জিনিস। সো দ্যাট যদি সক্ষমতা অর্থ বোঝায় তাহলে আমরা মডেল অক্সিলারি নিয়ে আসবো মাঝখানে। এন্ড ফাইনালি এটা নিয়ে আলোচনা করে শেষ করবো। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনের অ্যান্সার করতে যাবো। আচ্ছা, তার আগে আরেকটা পোল দিয়ে নেই তোমাদেরকে। হ্যাঁ, পোলের অ্যান্সার করো। এটা সময় একটু বেশি দিচ্ছি। Last 30 seconds. ওকে বাবলা, জি ভাই। পার্সেন্টেজ বলে দাও, ওকে, কে কেমন আনসার করছে। দেখতে পাচ্ছি তোমরা কতজন স্টুডেন্ট মোট এখন? এখন 327 জন আছে, এর ভিতরে 50 জন খালি সঠিক অ্যান্সার করছো, তার মানে কি বাকি 280 জন ভুল অ্যান্সার। 280 জন ভুল অ্যান্সার করেছো, তাহলে চিন্তা করো তোমাদের অবস্থাটা কিরকম। আচ্ছা, এবার আসি অ্যানালাইসিসে। দেখো অ্যানালাইসিসটা। The retired officer has 3 children. অ্যান্সার হচ্ছে all of whom হবে। অ্যান্সার হচ্ছে ডি ফর ঢাকা, all of whom। বাবলা একটু লিখতে পারো চলে। The retired officer has 3 children, all of whom। অ্যান্সার হচ্ছে ডি। তো এখন অনেকেরই কোশ্চেন হতে পারে why not এ, এ কেন হচ্ছে না। আচ্ছা, অ্যানালাইসিসটা করছি এখানে। দেখো, the retired official has 3 children. Look at the sentence. Children এর পরে একটা কমা আছে। তো কমা হওয়ার কারণে এখানে কি লাগবে? You have to use a relative pronoun. That's why all of whom. তো এই কারণে অ্যান্সার হচ্ছে ডি। রিটায়ার্ড অফিসিয়ালের 3জন সন্তান আছে, all of whom, যাদের সবাই সেম অফিসে কাজ করে। তো কমাটা থাকার কারণে all of whom। এবার তুমি যদি চিলড্রেনের পর একটা ফুল স্টপ দিয়ে দাও, দ্য রিটায়ার্ড অফিসার হ্যাজ 3 চিলড্রেন, চিলড্রেনের পরে ফুল স্টপ দিলা, তখন আবার কিন্তু অ্যান্সার ডি দেওয়া যাবে না, তখন অ্যান্সার হচ্ছে এ।
তখন অল অফ দেম হবে, কারণ নতুন একটা বাক্য শুরু হয়েছে, তখন অলের এটা হবে ক্যাপিটালাইজড এ। এই হচ্ছে অল অফ দেম আর অল অফ হোমের মধ্যে মেজর পার্থক্য। ব্যাক টু ইউ বাবলু। ওকে, থ্যাংক ইউ ভাই। আরেকটা নিয়ম আছে, ওটা পরে আমরা লাস্ট একটা পোলের অ্যান্সার করব। দেখি, দেখো, বিকজ অফ হিজ বিং এক্সপেরিয়েন্স হি গট দ্য জব। এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো খেয়াল করে দেখো, বিকজ অফ হিজ বিং এক্সপেরিয়েন্স হি গট দ্য জব। তাইলে আমরা যদি বিকজ অফ দিয়ে সিম্পল সেন্টেন্স শুরু হয়, তাহলে কমপ্লেক্সে আমরা কি দিয়ে করতে পারি, আমরা অ্যাজ দিয়ে করতে পারি। অ্যাজ হি ওয়াজ experienced, he got the job. As he was experienced, he got the job. আর এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, তাহলে কম্পাউন্ড কি করতে পারি, he was experienced and so, বিকজ অফ থাকা মানেই সেটা একটার সাথে আরেকটা রিলেটেড, এন্ড সবসময় সেটা কজ অ্যান্ড ইফেক্ট বোঝায়। তাইলে কম্পাউন্ডে আমরা অ্যান্ড সো দিতে পারি, কমা দিয়ে, তারপর হচ্ছে সো কি বলে, সো দিতে পারি, দাস দিতে পারি। খেয়াল করে দেখো, তাইলে এটা কি হবে, হি ওয়াজ এক্সপেরিয়েন্সড অ্যান্ড সো হি গট দ্য জব। তাহলে তুমি বিকজ অফ এর যে নিয়ম, ডিউ টুরও একই নিয়ম, ডিউ টু থাকলেও সেম ভাবে করতে পারো, উইং টু থাকলেও সেম ভাবে করতে পারো। তাইলে তুমি হচ্ছে এই যে 2 নাম্বারটা, আই ফেল দ্য এক্সাম ডিউ টু মাই ল্যাক অফ নলেজ, এটা একটু কম্পাউন্ড করো। লাস্ট বারের মতো তোমাদের একটা সলভ করতে দিচ্ছি, এটা একটু সলভ করো সবাই। আচ্ছা, এখানে বেশ কয়েকজন কোয়েশ্চেন রেজ করেছে, সেটা ডিফারেন্স বিটুইন বিকজ আর বিকজ অফ। এটাও গত ক্লাসে বলেছিলাম প্রবাবলি। আচ্ছা, বিকজ আর বিকজ অফ মধ্যে মেজর পার্থক্য হচ্ছে বিকজ এর উপর ফুল একটা সেন্টেন্স লাগবে, আর বিকজ অফ এর উপরে ফুল একটা সেন্টেন্স দেওয়া যাবে না। এক্সাম্পল, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট গো টু স্কুল। আর একটু মানে শাফলিং করে যদি বলি, আই কুড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস, তাহলে দেখো বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস দিয়েছি, কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। এবার বাক্যটাকে যদি আমি প্যারাফ্রেজ করে বিকজ দিয়ে লিখি, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। দ্যাটস দ্য মেজর ডিফারেন্স বিটুইন বিকজ আর হচ্ছে বিকজ অফ। আর একটা ভাবে যদি বলি, বিকজ অফ আমি সিম্পল সেন্টেন্সে ইউজ করব, আর বিকজ অফটা আমি সিম্পল সেন্টেন্সে ইউজ করব, আর শুধু বিকজ যেটা, সেটা আমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। ব্যাক টু বাবলা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই 2 নাম্বারটা একটু অ্যান্সার করো, দেখি কয়জন করেছে অ্যান্সার। কম্পাউন্ড করতে বলছি, অনেকে কমপ্লেক্স করে বসে আছো, পরীক্ষার হলে কি এরকম ভুল করলে হবে? এখনো কমপ্লেক্স করছো অনেকে, কম্পাউন্ড করতে বলা হয়েছে, কম্পাউন্ড। অ্যাজ আই হ্যাড, আই অ্যাজ আই সিক, তাহলে দেখো যে কেন রিপিট করতে হয় বারবার, তাহলে নেক্সট যে 4 নাম্বার ক্লাস হবে ওইখানেও সেম জিনিস পড়াতে হবে, কিন্তু তখন আবার কমপ্লেন করো না। দেখো বেশিরভাগ কোয়েশ্চেন শুরু হয়েছে, অ্যান্সার শুরু হয়েছে অ্যাজ আই হ্যাড, অ্যাজ আই হ্যাড করতে বললাম কম্পাউন্ড। অ্যান্সার কি হবে, অনেকে পারছো, as I had lack of knowledge, as I had lack of knowledge, I failed, এটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স কি হবে, as I had lack of knowledge, I failed the exam। আর এটা কম্পাউন্ড যখন করতে যাবো তখন হবে হচ্ছে I had lack of knowledge and so I failed the exam। ভেরি গুড, অনেকে এটা ঠিক করেছো। তাহলে কম্পাউন্ডে কি হবে আবারও বলে দিচ্ছি, I had lack of knowledge and so I failed the exam। আর কমপ্লেক্স কি হবে আবারও বলছি, as I had lack of knowledge I failed the exam। আচ্ছা, তাহলে এখন ফাইনালি তোমাদের আরেকটা পোলে চলে যাচ্ছি, এরপরে ক্লাস শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের অ্যান্সার করব। এই এটার অ্যান্সার করো সবাই দেখি। 5 নাম্বার পোল তোমাদের সামনে দেয়া হচ্ছে, তোমাদের সময় শুরু হলো এখন।
আচ্ছা, আর 10 সেকেন্ড। টাইম শেষ। দেখি কি অবস্থা। 229 জন ভোট দিয়েছো, এর ভিতরে 56 জনের ঠিক, তার মানে কি 180 জন ভুল অ্যান্সার করছো। দেখো কি অবস্থা। অ্যান্সার ভুল। অ্যান্সার হচ্ছে এখানে কমপ্লেক্স কম্পাউন্ড, ডি হবে, ডি ফর ঢাকা। কমপ্লেক্স কম্পাউন্ড হবে অ্যান্সার। ওকে, কেন কমপ্লেক্স কম্পাউন্ড চলো একটু দেখে নেই। খেয়াল করে দেখো, প্রথমে আমরা দেখি সেন্টেন্সটা কমপ্লেক্স কম্পাউন্ড। প্রথমে কম্পাউন্ড হওয়ার জন্য তো এলিমেন্টের দরকার আছে, তাই না? গত দুটো ক্লাসে তোমাদেরকে ফ্যান বয়েজ একদম ঝাঁঝরা করে দেওয়া হয়েছে পড়ায়। তাহলে ফ্যান বয়েজের কোনো কিছু আছে কিনা দেখি। বাবলা জি ভাই। একটু পজ করি। অনেকে জিজ্ঞেস করছে কমপ্লেক্স কম্পাউন্ড কি। আমাকে জিজ্ঞেস করো ঠিক আছে, কিন্তু আগে কথা শোনো, কথা শোনা তারপরে কোয়েশ্চেন করো। অনেকে এগুলো করছো, তারপর আমি যখন অ্যান্সার না দিই তখন আমাকে অনেকে লিখছে আমি নাকি বেশি ভাব ধরি। ঠিক আছে, আমি নাকি বেশি ভাব ধরি। ওকে, বেশি ভাব ধরি, কোশ্চেন অ্যান্সার করি না, তারপর বেসিক পরে মানে বেসিক পরে কেন, বোর্ড কেন করে না, ঠিক এগুলো হচ্ছে আমার এগেনস্টে হচ্ছে মানে কি বলে অভিযোগ। ঠিক আছে, যদি এগুলো অভিযোগ থেকেই থাকে ওকে, আমি সরে যাব, কোনো সমস্যা নেই। হ্যাঁ বাবলা বল। আচ্ছা, প্রথমে আগে এটা সলভ করি দেখি। তো আমরা গত দুটো ক্লাসে কিন্তু ফ্যান বয়েজ নিয়ে বারবার আলোচনা করেছি, তাই না? ফ্যান বয়েজে কোনো এলিমেন্ট কি সেন্টেন্স আছে কিনা একটু খেয়াল করো তো। হ্যাঁ আছে, অরটা কোথায় ছিল? ফ্যান বয়েজের ফ্যান বয়েজের ওয়েতে দুটো ছিল না, অর অথবা আদারওয়াইজ। তাইলে দেখো, ফ্যান বয়েজ এর ভিতরে অর আছে, আমরা দেখি তাইলে অ্যাটলিস্ট দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা। ইট ইজ ইম্পর্টেন্ট ওয়েন দ্য টাইম কামস। হ্যাঁ, আরেকটা ফাইনাইট ভার্ব ইউ ওন্ট। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা ফাইনাইট ভার্ব পাইলাম। তাহলে কম্পাউন্ড হবে, এটা শিওর। কম্পাউন্ড পার্টটা চলে আসছে। এখন কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে হলো? এমন কোন সেন্টেন্সের স্ট্রাকচার যেটার ভিতরে কমপ্লেক্সও আছে কম্পাউন্ডও আছে, সেটাকে একত্রে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ধরো তুমি হচ্ছে অরটা এখানে দেখতেছো না, প্রথম পার্টটুকে দেখো, অরের আগ পর্যন্ত খেয়াল করো। ইট ইজ ইম্পর্টেন্ট টু ভোট হোয়েন দ্য টাইম কামস। আমরা হোয়াইট বাসের কথা গত ক্লাসে শিখেছি না? হোয়াইট বাসের এলিমেন্ট কি ছিল? ডাব্লিউ। এখানে হোয়েন আছে। আর আমরা কি জানি, হোয়েন দ্বারা যুক্ত দুটি পার্ট, দুটাতে যদি ফাইনাইট ভার্ব থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অরের আগ পর্যন্ত সেন্টেন্সের যে এই পার্টটাকে কি কমপ্লেক্স সেন্টেন্স বলা যায়? হ্যাঁ বলা যায়, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব, আরেকটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব কি দিয়ে যুক্ত হয়েছে? একটা WH ওয়ার্ড দিয়ে যুক্ত হয়েছে। তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটা আরেকটা সিম্পল সেন্টেন্সের সাথে যুক্ত হয়েছে অর দিয়ে। এইটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো, ইউ ওয়ন্ট গেট আস সে উইদিন নেক্সট 5 ইয়ার্স। একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আরেকটা সিম্পল সেন্টেন্সের সাথে, বা একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আরেকটা কমপ্লেক্সের সাথে, বা দুটো যদি কম্পাউন্ড সেন্টেন্স যদি, মানে ব্যাপারটা কি বুঝাতে পারছি? একটা সিম্পল সেন্টেন্স যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাথে, অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি একটা সিম্পল সেন্টেন্সের সাথে, অথবা দুটো কমপ্লেক্স সেন্টেন্স যদি মাঝখানে এই ফ্যান বয়েজের কোনো এলিমেন্ট দিয়ে যুক্ত হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। কারণ এখানে কমপ্লেক্স সেন্টেন্সও আছে, এখানে কম্পাউন্ড সেন্টেন্সও আছে। তাইলে এখন এই সেন্টেন্সটাকে, এটা সিম্পল বলা যাবে না। কেন সিম্পল বলা যাবে না? কারণ এখানে একাধিক ফাইনাইট ভার্ব আছে। কমপ্লেক্স কেন বলা যাবে না? কারণ মাঝখানে অর আছে। কম্পাউন্ড কেন বলা যাবে না? এখানে তো হোয়েন আছে। তাহলে আমি কোনটাকে বলবো ভাই? কারণ এখানে হোয়েনও যেহেতু আছে, অরও যেহেতু আছে, আবার ফাইনাইটও ভার্ব আছে একাধিক, তাইলে এটাকে বলবো আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, দেখি এখন চ্যাটের কি অবস্থা। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। লিখে পড়ান ভাইয়া। হ্যাঁ, লিখে পড়াচ্ছি, যাও। অনেকে আবার বলতেছে হোম এর সমস্যাটা, এটা এটা বলতেছে। আবার ওই যে একটা ছিল না আমাদের অল অফ দেম অল অফ হোম, এটা আবার বলতেছে। জি ভাই। আচ্ছা, এটা শেষ করে নিয়ে ওখানে যাচ্ছি আমরা। খেয়াল করে দেখো, আমরা তাহলে প্রথম পার্টটা দেখি। ইট ইজ ইম্পর্টেন্ট টু ভোট হোয়েন দ্য টাইম কামস। আমরা কি জানি? কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে অ্যাটলিস্ট, তাই না? এখানে আমরা দেখি ইট ইজ একটা ফাইনাইট ভার্ব, হোয়েন দ্য টাইম কামস আরেকটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে। দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে কি? সেটা সিম্পল হবে না, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে। কখন কমপ্লেক্স থাকবে? যখন হোয়াইট বাসের কোনো ওয়ার্ড বসবে। হোয়াইট বাসে কি ছিল? WH এর যাবতীয় ওয়ার্ড ছিল, হোয়েন একটা WH ওয়ার্ড। তাইলে এটা কোন ধরনের সেন্টেন্স? এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভালো করে দেখো, প্রথম পার্টটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে অরটা বাদ দাও, সেকেন্ড সেন্টেন্সটা দেখো। এটা একটা সিম্পল সেন্টেন্স, কেননা এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে আর কিছু নাই। তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। তাইলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আর একটা সিম্পল সেন্টেন্সে যুক্ত হয়েছে কি দিয়ে? অর দিয়ে। আর আমরা কি জানি? দুইটা সেন্টেন্স যখন এন্ড, বাট, অর, ফর এগুলো দিয়ে যুক্ত হয়, তখন সেটাকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে, তাই না?
কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্স আর এইটা হচ্ছে পুরোটা মিলে কম্পাউন্ড। যেহেতু এখানে কমপ্লেক্সও আছে আর পুরোটা যুক্ত হয়েছে অর দিয়ে, তাই এটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। কারণ এই সেন্টেন্সের ভিতরে একটা কমপ্লেক্স পার্টও আছে, একটা কম্পাউন্ড পার্টও আছে। বাংলা এটাকে বলা হয় হচ্ছে জটিল যৌগিক বাক্য। প্রথম পার্টটা এখানে কমপ্লেক্স, পুরাটা যদি চিন্তা করো এটা আবার হচ্ছে অর দিয়ে যুক্ত করেছে, এই জায়গাটার কথা চিন্তা করলে আবার কম্পাউন্ড সেন্টেন্স। এখন প্রশ্ন যে ভাইয়া প্রশ্ন করেছো যে এটার মানে সিম্পল কিভাবে করব, কারণ এটা তো কমপ্লেক্স কম্পাউন্ডে আছে, এটাকে করা গেলে তোমার সিম্পল করা যাবে। তাহলে চলো ওয়ানলি, সিম্পলটা করে হ্যাঁ ওয়ানলি সিম্পলি করা যাবে, কারণ এখানে কমপ্লেক্স পার্টও আছে, কম্পাউন্ড পার্টও আছে। সো এটাকে কেবলমাত্র সিম্পলে চেঞ্জ করা সম্ভব। তাহলে আমরা চলো সিম্পল করি এটাকে, দেখি আমি আগে লিখি, তারপরে তোমরা দেখো ঠিক আছে কিনা। অনেকে কোশ্চেন করছে আমাকে, সে সবাই দেখো স্ক্রিন, অন স্ক্রিন। It is important to vote in the right time to get a say within next 5 years. তো আমাদের চ্যালেঞ্জ কি বলতো, একটা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব, আমাদের মেইন চ্যালেঞ্জটা কোথায়? ওখানে যতগুলো ভার্ব থাকে সবগুলো ভার্বকে আমাদের কমায় একটা ভার্বে নিয়ে আসতে হবে। তাহলে এখানে মোট ভার্ব কয়টা ছিল? 3টা ভার্ব ছিল, ইট ইজ, when the time comes 2, আর won't get। তাইলে আমাদের 3টা ভার্বের ভিতর থেকে 2টাকে সরাইতে হবে। তো দেখো আমরা 2টা সরাইছি কিনা। ইট ইজ একটা ফাইনাইট ভার্ব, টু ভোট, টু ভোট কোনো ফাইনাইট ভার্ব না। ইন দ্য রাইট টাইম, দেখো একটা ভার্ব অমিট করে দিচ্ছি, টু গেট আ সে, টু গেট আ সে এটাও একটা নন ফাইনাইট ভার্ব। তার মানে আর কোনো নন ফাইনাইট ভার্ব এখানে নাই, কেবলমাত্র একটা ফাইনাইট ভার্ব যেহেতু এই সেন্টেন্সটায় আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে কি আর কোনো ফাইনাইট ভার্ব আছে? দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু ভোট ইন দ্য রাইট টাইম টু গেট আ সে উইদিন নেক্সট 5 ইয়ার্স। কথা কি বোঝা গেছে? বুঝলে হ্যান্ড রেইজ করো সবাই একটু। হ্যান্ড রেইজ দেখতে পাচ্ছি অনেকের। আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে প্রশ্ন করো। ক্লাস আজকে এই পর্যন্তই। প্রশ্ন যদি থাকে আমরা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করছি। নাই বাবু, আরেকটা শুরু 5 মিনিট বাকি আছে মাত্র। আচ্ছা তুমি হু আর হোমটা ওইটা একবার ক্লিয়ার করে দাও, অনেকেই কোশ্চেন করলো এটা। আচ্ছা, মানে কোয়েশ্চেন, এই যে পোল কোয়েশ্চেনে ভাইয়া হ্যাঁ পোল কোশ্চেনের একটা, এইটা। হ্যাঁ এটা। ওকে, খেয়াল করে দেখো ভাইরা, বেশি বোঝাবো না, খেয়াল করে দেখো। এই যে দ্য রিটায়ার্ড অফিসিয়াল হ্যাজ 3 চিলড্রেন, কমা, ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। তোমরা হচ্ছে বেশিরভাগ অ্যান্সার করেছো অল অফ দেম, আর কেউ কেউ অ্যান্সার করেছো অল অফ হুম। তাহলে কনফিউশন তো তোমার এ আর ডি এর ভিতর, তাই না? তাইলে এ কেন হবে না ডি কেন হবে? যখন তুমি অল অফ দেম বলতেছো, খেয়াল করে দেখো, দুইটাই কিন্তু প্রোনাউন, তাই না? দেমও একটা প্রোনাউন, হুমও একটা প্রোনাউন। হুম একটা কি? রিলেটিভ বাবলে প্রোনাউন। একটু ইন্টারাপ্ট করি, অনেকে বলতেছে যে বি কেন হয়েছে, হয় নাই। আচ্ছা, ইট ইজ আই হু এম টু ব্লেম, এখানে কি হু এর আগে তুমি কমা দিছিলা? তাহলে হোয়াই বি, কেন বি হবে? এটা চিলড্রেনের পরে কিন্তু অত কমা আছে, সো দ্যাটস ওয়াই বিটা বাদ দিচ্ছি। আর সি তো হচ্ছেই না, কারণ আমি তো এখানে কমা আছে, কমার কারণে দের দের দে অল এখানে একটা কি লাগতো, রিলেটিভ প্রোনাউন লাগতো। তো এই কারণে বি এবং সি। আবার বলছি বি কেন বাদ দিছি? ইট ইজ আই হু এম টু ব্লেম, এখানে আমাকে বলো তো, তুমি কি এখানে হু এর আগে কমা দিছো? দাও নাই, কেন দাও নাই? এই হুটা হচ্ছে ডিরেক্টলি রিলেট করেছে। এখানেও চিলড্রেনের পরে একটা কমা আছে, কমা থাকার কারণে এখানে হু এইভাবে ইউজ করা যাবে না। তো আর সি তো হচ্ছেই না, কারণ দে কমার পরে আবার যদি দে অল হবে না, ফুল একটা বাক্য যেহেতু হয়েছে, তাহলে হয়তো এখানে সেমিকোলন দিয়ে তোমার শেষ করতে হবে, নাহলে ফুল স্টপ দেওয়া লাগবে, তখন সি হইতে পারতো answer। তো এই কারণে বি এবং সি বাদ দিচ্ছি। তাহলে কনফিউশন সৃষ্টি হচ্ছে অল অফ দেম আর অল অফ হোম। আর অল অফ যেটা কমা দেওয়া আছে, কমা দেওয়ার কারণে কি হবে, এখানে রিলেটিভ প্রোনাউন করা লাগবে, এই কারণে অ্যান্সার হচ্ছে ডি, অল অফ হোম। আর তুমি অ্যান্সার এ করতে পারতা যদি এখানে ফুল স্টপ থাকতো। আবার বলছি, যদি এখানে ফুল স্টপ থাকতো তুমি এখানে অল অফ দেম ইউজ করতে পারতা, তখন অলটা ক্যাপিটালাইজ হইতো। আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে একজন জিজ্ঞেস করেছে ভাইয়া কমা আর ফুল স্টপ না হলে তো হু অল হবে, তাই না? আচ্ছা, প্রথম কথা, যদি এখানে কমা আছে দেখে কি হইলো অল অফ হোম। যদি ফুল স্টপ থাকতো তাহলে কি দিতে পারতা? ফুল স্টপ থাকলে তুমি অল অফ দেমও দিতে পারতা, দে অল দিতে পারতা। আর যদি ফুল স্টপ কমা কোনটা না থাকতো তাহলে তুমি হু অল দিতে পারতা। ব্যাপারটা খুব সিম্পল। তাইলে এই রকম কোয়েশ্চেনই কিন্তু তোমার এই পাংচুয়েশন মার্কটা চেঞ্জ করে আসতে পারে, কখনো আচ্ছা, কমা দিয়ে কখনো ফুল আর স্টপ দিয়ে। একটা কথা একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি হু অলটাই দাও, এই অল কাকে মডিফাইং করতেছে? দেখো, অল ওয়ার্ক, সবাই সব কাজ, কাজকে মডিফাইং করলে কি হবে? এই অল তো কাজকে মডিফাই করবে না, কাকে মডিফাই করবে? 3 চিলড্রেনকে। ভালো করে বুঝছো, বুঝো কিন্তু
যারা বলতেছো যে হু অলটা কেন বাদ দিছি আমি। আবার দেখো হু অল ওয়ার্ক, এই অলটাকে সাবজেক্ট, তুমি যদি হু অল যদি এখানে বসাও তাহলে অলের পরে তো ওয়ার্ক আসতেছে, তাহলে হুটা তুমি কেন দিছো আমার সেটা বলো। হু দিছো কেন? চিলড্রেনকে ওয়ার্কের সাথে এ করতে, ম্যাচিং করার জন্য, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য। তাহলে আবার মাঝখানে আবার অল অল কেন? আবার অলটা আরেকটা এক্সট্রা সাবজেক্ট চলে আসলো না? যা যা বলতেছি এগুলো একটু খেয়াল করে পড়বো। ঠিক আছে তাহলে বাবলা আজকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন নেই আশা করছি। যদি প্রশ্ন থাকে বা কিছু সমস্যা থাকে তাহলে প্র্যাকটিস করতে থাকো নেক্সট সপ্তাহ পর্যন্ত। নেক্সট দিন সবকিছু সলভ করে দিব ইনশাল্লাহ। কিন্তু এগুলো পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? যাতে অ্যাটলিস্ট ট্রান্সফরমেশন থেকে কোনো সমস্যা না থাকে। এগুলো ভুল করো সমস্যা নাই, এগুলো মানে ভুল করতে করতেই শিখবা। অবশ্যই ভুল করতে করতেই শিখবা, কিন্তু ট্রান্সফরমেশন যাতে নেক্সট দিন কোনো ভুল না যায়। ধন্যবাদ সবাইকে। আর আমি অ্যাপোলজাইজ করছি কারণ আমি বেশি ভাব নেই বেসিক পড়াই এগুলোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ধৈর্য সহকারে অনেকক্ষণ ক্লাস করলাম, তো আমরা হচ্ছে খুব দ্রুত ক্লাসের মূল্যায়নটা করে দিই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।